ডক্টর হাসানাত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তো প্রিভিয়াস সেশনটাতে আমি ভাইবা বোর্ড 2 এর কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের সেশনে বোর্ড 1 এর যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব। তো আপনারা সবাই জানেন বোর্ড 1 এর যে কন্টেন্ট গুলি আছে তার ভিতরে শুরুতেই থাকে হচ্ছে যে তারপরে ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেস্ট্রেনাল ফিজিওলজি। তো এখানে এই বোর্ডে আপনার পরীক্ষার শুরুতেই যে টপিকটা সেটা কিন্তু যেটা আমরা সেলুলার ফিজিওলজি, এবং সেলুলার ফিজিওলজি দিয়ে আপনার ভাইবাটা যেহেতু শুরু হবে সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কমন যে জিনিসগুলো আমাদের অবশ্যই জানা উচিত সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করছি। এইখানে যেন কোনো ভুল না হয়, অন্তত যেন এটার উপরে কিন্তু পাশ ফেলের একটা দারুণ প্রভাব পড়ে সেলুলার ফিজিওলজি থেকে। তো যাই হোক, সেলুলার ফিজিওলজি বা জেনারেল ফিজিওলজির এখান থেকে টপিক তোলার আগে আপনার কার্ডে এই প্রশ্নটা থাকুক আর না থাকুক, তারপরে আপনাকে অবশ্যই এইটা পড়ে ঢুকতে হবে। হঠাৎ করে এক্সামিনার জিজ্ঞেস করে বসতে পারে, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফিজিওলজি, হোয়াট ইজ ফিজিওলজি আর গোল অফ ফিজিওলজি। যেহেতু আপনার গাইটন বইটা খুললে শুরুতে এই জিনিসগুলো পাবেন, সো এইটা অবশ্যই জানতে হবে। যে আমরা বেশি কঠিন করে বলার দরকার নাই যে সায়েন্টিফিক স্টাডি অফ দ্য নর্মাল ফাংশনস ইন অল লিভিং অর্গানিজম, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি যে ফিজিওলজি। আর গোল অফ ফিজিওলজি কি? টু এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর অরিজিন, ডেভেলপমেন্ট এন্ড প্রোগ্রেশন অফ লাইফ, হ্যাঁ, and to explain the specific characteristics and mechanisms of the human body that make it a living being. সো এই জিনিসটা আপনারা একটু জানতে হবে, কারণ এটা ইউজুয়ালি সবাইকে ধরে না, কিন্তু হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করে বসলে দেখেন আমি ভিতরে অনেক কিছু পারি, কিন্তু শুরুতে এই কোশ্চেনটাতে যদি আমি ডিসকমফোর্ট ফিল করি তাহলে কিন্তু আমার পরীক্ষাটা স্টার্টিংটা ভালো হবে না। আরেকটা জিনিস আপনারা জেনে যাবেন, রিসেন্ট আপনার যে ফিজিওলজির জন্য মেইন যে টেক্সট বুক গাইটন, এটার ফুল নেমটা, নাম জিজ্ঞেস করলে গাইটন এটা বললে হবে না, ফুল বইয়ের নামটা বলতে হবে এবং কততম এডিশন রানিং, এই জিনিসগুলো একটু প্রিলিমিনারি আপনাকে অবশ্যই জেনে পরীক্ষার হলে ঢুকতে হবে। আচ্ছা, এবার আমি ভিতরকার মেইন কন্টেন্টে চলে যাচ্ছি। এখন দেখেন, প্রথমে আপনাকে যে জিনিসটা সম্পর্কে পড়তে হবে সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসের ডেফিনেশন সুন্দর করে পড়বেন। এখানে ডেফিনেশনটা সবাই পারবেন, তবে একটু খেয়াল করবেন, নিয়ারলি কনস্ট্যান্ট, হ্যাঁ, মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, এটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলি। তো যা হোক, এই ইন্টারনাল এনভায়রনমেন্টের আর কি বলা হয়, মেলিও ইন্টেরিয়র, আপনারা সবাই জানেন। এবং এই ইন্টারনাল এনভায়রনমেন্ট কাকে বলা হয়? এক কথায় উত্তর দিবেন, এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে। সো পরবর্তী কোশ্চেনে বলবে যে কেন এই এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে, বা কেন আইসিএফ কে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে। অনেক সময় এইভাবে ছাত্রদেরকে বলা হয়, আচ্ছা বডি ফ্লুইডের 2/3 তো আইসিএফ, 1/3 ইসিএফ, তো বেশি টুকু বাদ দিয়ে এই 1/3 কে কেন আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলছি? তো এটাও কিন্তু আপনারা পড়ছেন, আশা করি আপনারা খুব বলতে পারবেন। তো সহজে যে জিনিসটা আপনি এই কথাটা বলতে পারেন সেটা হচ্ছে, যেহেতু এক্সট্রাসেলুলার ফ্লুইড কিন্তু একটা কনস্ট্যান্ট মোশনের ভিতরে আছে এবং অল দ্য সেলস অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড, এবং একটা সেলের যে গ্রোয়িং ক্যাপাবিলিটি, হ্যাঁ, এবং যে তাদের যে ফাংশনস, এগুলো মেনটেনেন্স করার জন্য যে সমস্ত নিউট্রিয়েন্ট বা আয়নস এগুলি দরকার, সবগুলাই কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডে যতক্ষণ অপটিমাম লেভেল কনসেন্ট্রেশন হবে ততক্ষণ সেলগুলো ভালো থাকবে। আদারওয়াইজ সেলের যে গ্রোয়িং ক্যাপাবিলিটি, তাদের যে ফাংশনিং যে ক্যাপাবিলিটি, এগুলো রিডিউস হবে। এই জন্য কিন্তু আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডকে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলছি, কারণ ইন্ট্রাসেলুলার ফ্লুইড কিন্তু এরা কিন্তু একটা কনফাইন্ড সেলের ভিতরে থাকতেছে, এরা আরেকটা জায়গায় কিন্তু গিয়ে নিউট্রিশন বা নেসেসারি যে আয়নগুলো দরকার সেগুলো সাপ্লাই দিতে পারবে না। তো যাই হোক, এটা আপনারা খুব সুন্দর করে পড়বেন, ইন্টারনাল এনভায়রনমেন্ট, কেন এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হচ্ছে। এখন এর পরবর্তী যে কথাটা আসবে সেটা হচ্ছে যে এই যে
ইন্টারনাল এনভায়রনমেন্ট কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করার জন্য কি মেকানিজম আছে, যে দুইটা জানেন যে দুইটা ফিডব্যাক মেকানিজম আছে, একটা নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক। তো সাথে প্রশ্ন করবে যে এই দুইটার মধ্যে কোনটা কমনলি অপারেট করে আমাদের বডিতে। তো ডেফিনেটলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তখন বলবে কেন? কারণ আপনারা জানেন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ইজ অলওয়েজ বেনিফিশিয়াল, অলওয়েজ বেনিফিশিয়াল। বাট পজিটিভ ফিডব্যাক মেকানিজম আপনারা জানেন এইটা অলওয়েজ বেনিফিশিয়াল না, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সামটাইম এটা কি করতে পারে, ইট মে লিড ইনস্টেবিলিটি এন্ড সামটাইম ইট মে কজ ডেথ। তার মানে পজিটিভ ফিডব্যাকের ভালো দিকও আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। আর যে খারাপ দিকটা, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ভিসিয়াস সাইকেল, তাই না? ভিসিয়াস সাইকেল বলে। তো যাই হোক, তাহলে তখন আপনাকে প্রশ্ন করবে আচ্ছা পজিটিভ ফিডব্যাকের তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট গুলি কোনগুলি? সেগুলো আপনারা সবাই জানেন, আপনারা খুব সুন্দরভাবে পড়ছেন যে ব্লাড ক্লটিং, তারপরে এলআইস সার্চ, পারচুরেশন প্রসেস, জেনারেশন অফ নার্ভ ইম্পালস, সুন্দর করে আপনারা সব। আমি একটা অবজারভেশন দেখছি, পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এই এক্সাম্পল গুলো সবাই খুব সুন্দর করে বলতে পারে, কিন্তু হুট করে যখন এক্সামিনার বলে আচ্ছা নেগেটিভ ফিডব্যাক যেহেতু সবচেয়ে মোস্ট কমন মেকানিজম, যদি বলে নেগেটিভ ফিডব্যাকের কিছু এক্সাম্পল দেন, তখন কিন্তু সবাই একটু ইয়া হয়ে যায়, অপ্রস্তুত হয়ে যায় যে নেগেটিভ ফিডব্যাক কোনটা বলবো কোনটা বলবো। আসলে বডির বেশিরভাগ মেকানিজমই তো নেগেটিভ ফিডব্যাক। এই জন্য আপনি পরীক্ষার হলে অন্তত 2-3টা ইম্পর্টেন্ট জিনিস পড়ে যাবেন যাতে নেগেটিভ ফিডব্যাকের এক্সাম্পল বলতে পারেন। সবচেয়ে কমন যেমন আপনি যদি বলেন যে ব্লাডের কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন যে মেইনটেনেন্স হচ্ছে, ইট ইজ বাই নেগেটিভ ফিডব্যাক। অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা বললেই স্যাররা খুশি হয়ে যাবে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার যে রেগুলেটরি সিস্টেম আছে বা ব্লাড প্রেশার কন্ট্রোল মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক। এটা খুব এই এক্সাম্পলটা দিতে পারেন। তো নেগেটিভ ফিডব্যাকের অনেক এক্সাম্পল আছে, কিন্তু অন্তত 2-3টা এক্সাম্পল জিজ্ঞাসা করলে বলতে হবে। তো গেল। আর দুইটা ডেফিনেশনটা একটু পড়বেন যে নেগেটিভ ফিডব্যাক কাকে বলে। If some factor become excessive or too little, a control system that is activated which consists of a series of changes and that return the factor toward a certain mean value. একটু ভেঙে ভেঙে পড়বেন জিনিসটা, একবারে বলতে গেলে আপনাদের অসুবিধা হইতে পারে। আর পজিটিভ ফিডব্যাক কি? If the initiating stimulus causes more of the same, যেটা বাড়বে সেটাকে আরো বাড়াই দিবে, যেটা কমবে সেটাকে আরো কমাই দিবে, তাই না? আচ্ছা, ভিসিয়াস সাইকেল এর একটা এক্সাম্পল বলতে পারে, তখন আপনি বলতে পারেন যে সাডেনলি 2-3 লিটার যদি ব্লাড লস হয় তখন কি হবে? হাইপোভলিউম হবে, ভেনাস রিটার্ন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, সেখান থেকে হার্টের সাপ্লাই কম হবে, হার্ট একটু উইক হয়ে যাবে, যার ফলে একটা উইক কন্ট্রাকশন করবে, যার ফলে কার্ডিয়াক আউটপুট ফার্দার ডিক্রিজ করবে, যার ফলে ফার্দার আপনার যে করোনারি যে সাপ্লাই হার্টে কমে যাবে, এটা ফার্দার উইকেনিং হবে হার্ট, এভাবে আস্তে আস্তে আনটিল ডেথ সাইকেলটা চলতে থাকবে। একটু সুন্দর করে এগুলো বুঝাই বলে দেবেন, আশা করি এগুলো পারবেন। তো এই গেল হচ্ছে ফিডব্যাকটা, শুরুতেই খুব সুন্দর করে পড়ে নেবেন হোমিওস্ট্যাসিস এবং এইটার যে ফিডব্যাক। আর যারা একটু ভালো পড়াশোনা করেন তারা এখানে একটা টার্ম আছে সেটা একটু দেখে যাবেন। সে হঠাৎ করে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে গেইন কি, হোয়াট ইজ গেইন, এটা একটু পড়বেন যে ডিগ্রি অফ ইফেক্টিভনেস উইথ হুইচ এ কন্ট্রোল সিস্টেম মেইনটেইনস কনস্ট্যান্ট কন্ডিশন। তো এটার যে সূত্রটা আছে যে গেইন ইজ ইকুয়াল কারেকশন বাই ইরর। ওকে, তো এটা একটু এক্সাম্পল সহকারে দেখে যাবেন যারা ভালো মার্ক প্রত্যাশী, কারণ যদি জিজ্ঞাসা করে না বলতে পারলে কিন্তু তখন অনেকটাই ভালো মার্কের পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো গেল। এখন আসেন যে আমরা চলে আসি সেলের যে টপিকটা। তো সেলের ডেফিনিশন এটা সবাই পড়বেন, এবং সেলের যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আউটার যে সেল মেমব্রেন থাকবে, ভিতরে প্রোটোপ্লাজম, এটা আপনারা সুন্দর করে বলবেন, আমি এখন ডিটেইলস আলোচনা করলে শেষ করতে পারবো না। তো যাই হোক, এই সেলের ভিতর থেকে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেল অর্গানিলিস। দুইটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট, সেল অর্গানিলিস গুলো আপনাকে পড়তে হবে এবং সেল মেমব্রেনটা পড়তে হবে, এবং খুব ভালো করে এই দুইটা টপিক আমাদেরকে পড়তে হবে। তো শুরুতেই দেখেন অর্গানিলিস, আমরা সবাই নাম পড়ে যায় অর্গানিলিসের, কিন্তু যদি বলি হোয়াট ইজ অর্গানিলিস তখনই কিন্তু স্টুডেন্টরা অপ্রস্তুত হয়ে যায়। তো অর্গানেলিসটা কি, এইটা একটু ডেফিনিশনটা পড়বেন যে এরা কি একটা সাবসেলুলার স্ট্রাকচার, সাবসেলুলার স্ট্রাকচার that perform a specific function essential to cellular growth, maintenance, repair and control. আচ্ছা,
এবার আপনি পড়েন মেমব্রেনাস কি কি আছে, নন মেমব্রেনাস এক্সাম্পল গুলি আপনারা দিবেন, এগুলো তো পড়ানোর কিছু নাই। এবং এই অর্গানেলিস গুলার যে ফাংশন, প্রত্যেকটা অর্গানেলিসের ফাংশন সুন্দর করে পড়ে যাবেন। হ্যাঁ, যেমন কমনলি যে টপিকগুলি থাকে, যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ফাংশন বলেন, তাই না? তো মাইটোকন্ড্রিয়ার ফাংশন আমরা কি বলবো? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার যে ফাংশন আছে, একটা কথা আপনি বলতে পারেন যে সবাই পারবে যে কমনলি that is the it is called powerhouse of the cell. কেন? It can produce energy and generates ATP by oxidative phosphorylation. এই টার্মটা একটু মনে রাখবেন। অনেক সময় জিজ্ঞেস করে যে ATP তৈরি করে কোন প্রসেসে, এটা তো আপনার বায়োকেমিস্ট্রি থেকে পড়ছেন যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। আরো দুইটা ইম্পর্টেন্ট ফাংশন আছে মাইটোকন্ড্রিয়ার, এটা যদি বলতে পারেন ভালো। সেটা হচ্ছে স্টোরেজ অফ ক্যালসিয়াম আয়ন এবং ইট প্লেস ইন রেগুলেশন অফ রোল ইন রেগুলেশন অফ অ্যাপোপ্টোসিস। তো এগুলো যদি আপনি বলতে পারেন খুবই ভালো। আর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিছু কথাবার্তা জানা থাকা ভালো, যেমন মাইটোকন্ড্রিয়া কোথায় কোথায় থাকে না। আপনারা জানেন যে সব সেলেই থাকে, শুধুমাত্র এইটা আরবিসি এবং টার্মিনাল কেরাটিনোসাইট, এই জায়গায় মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে আরবিসি তে এনার্জি প্রোডাকশন করবে কিভাবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই অক্সিজেন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন তার করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি পরিমাণে কোথায় থাকবে? হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে সমস্ত জায়গায় বা সেলের ভিতরে মেটাবলিক রেট খুব হাই, সেসব জায়গায় থাকবে মেটাবলিজম বেশি, যেমন বা যেখানে অ্যাক্টিভিটিটা বেশি। যেমন আপনি বলতে পারেন কার্ডিয়াক মাসেলে মাইটোকন্ড্রিয়ার, কারণ কার্ডিয়াক মাসেলটা সবসময় কি কন্ট্রাকশন করতেছে না, তাহলে তার বেশি বেশি এনার্জি দরকার না, তাহলে এখানে ডেফিনেটলি বেশি থাকবে। লিভারে আছে। তো এইভাবে একটু এই ইনফরমেশন গুলো মনে রাখবেন। তারপরে যদি আমরা মাইটোকন্ড্রিয়ার পরে আরেকটা যদি ইম্পর্টেন্ট অর্গানেলিস সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে, সেটা মোস্ট কমনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টাইপস গুলি পড়বেন, রাফ আর স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা কোথায় থাকবে? যেহেতু এখানে প্রোটিন সিনথেসিস করে, তাহলে খেয়াল করেন যেখান থেকে প্রোটিন বেশি বেশি তৈরি হবে সেখানে থাকবে। যেমন এই যে প্যানক্রিয়াস, প্রোটিওলাইটিক এনজাইম, প্যানক্রিয়াটিক জুসে প্রোটিওলাইটিক এনজাইম থাকতেছে না প্রচুর পরিমাণে, তাহলে প্যানক্রিয়াস থাকবে, এক্সোক্রাইন গ্ল্যান্ড, ফাইব্রোব্লাস্ট, প্লাজমা সেল, এই সমস্ত জায়গায় থাকবে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লোকেশন কোথায় বেশি থাকবে আর কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে যে স্টেরয়েড জাতীয় সাবস্টেন্স তৈরি হয়, যেমন ধরেন টেস্টিস, ওভারি, অ্যাড্রিনাল কর্টেক্স, হ্যাঁ, এই যে স্টেরয়েড হরমোন তৈরি হচ্ছে, এই সমস্ত জায়গায় বেশি থাকবে। আচ্ছা, এরপরে যদি আপনাকে ফাংশন যখন বলবে, খেয়াল করেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন আপনি একটা বললে পাস, প্রোটিন সিনথেসিস, এইটা বললে অন্তত পাস এনশিওর করতে হবে। এরপরে যদি আরো কিছু বলতে পারেন সেটা ভালো, যেমন এটা কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন সেগ্রিগেশন অফ নিউলি ফর্ম প্রোটিন। সেগ্রিগেশন মানে হচ্ছে সেপারেশন। তারপরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন এবং সিনথেসিস অফ ফসফোলিপিড। ওকে, তারপরে আসেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন, এটা সবাই পারবেন। সিনথেসিস অফ লিপিড সাবস্টেন্স, সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, সিনথেসিস অফ ফসফোলিপিড। ওকে, এবং ডিটক্সিফিকেশন অফ টক্সিক এজেন্ট, ড্রাগস এন্ড আদার যে নক্সাস সাবস্টেন্স গুলি থাকে এগুলি। আচ্ছা, গোলজি কমপ্লেক্সের ফাংশন খুবই সোজা, এক কথায় বলে দেবেন, মডিফিকেশন, প্যাকেজিং এন্ড স্টোরেজ অফ সিক্রেটারি প্রোডাক্ট, তাই না? লাইসোজোম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। লাইসোজোম থেকে আপনাকে কি প্রশ্ন করতে পারে? একটা হচ্ছে লাইসোজোমের ফাংশন, আর লাইসোজোমাল যে এনজাইমস গুলি আছে আপনাকে কিছু বলতে পারে যে লাইসোজোমাল কিছু এনজাইমের নাম বলেন। তো ফাংশন কিভাবে বলবেন লাইসোজোমের? আপনারা সবাই জানেন, এখানে দুইটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে হেটারোফেজি আর একটা হচ্ছে অটোফেজি। হ্যাঁ, তো হেটারোফেজিটা কি? এটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক যে ডাইজেশন অফ দ্য ম্যাটেরিয়াল অর অর্গানিজম ফ্রম সেল এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ওকে, ধরেন একটা সেল কোন একটা কিছুকে, ধরেন ম্যাক্রোফেজটা ফরেন পার্টিকেলকে ইনগালফ করলো, এইবার এই ইনজেস্টেড ম্যাটেরিয়ালটাকে সে ডাইজেশন করলো, এটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ডাইজেশন। হ্যাঁ, বা এইটাকে বলা হচ্ছে হেটারোফেজি। আরেকটা হচ্ছে
আপনারা জানেন যে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে অটোফেজিক ভেসিকল হিসেবে কাজ করতেছে। যে কোনো কারণে ধরেন লাইসোজোম যদি আপনার লাইসোজোমাল মেমব্রেনটা রাপচার হয়ে যায়, হ্যাঁ, এবং সেল থেকে লাইসোজোমটা বাইরে চলে আসে, তখন কি হবে, এই আশেপাশের সবকিছুকে সে কি করে ফেলবে, ডেস্ট্রয়, নিজের তো সাইটো সবকিছুকে ডেস্ট্রয় করবেই, হ্যাঁ, এবং ওই সেলটাকে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে যাবে। লাইসোজোমাল মেমব্রেন যখনই আপনার রাপচার হয়ে ভিতরে সাইটোপ্লাজমে এনজাইমটা লিকেজ হলো, তখন সে কি করতেছে, ও সাইটোপ্লাজমে আশেপাশে যা আছে সবগুলোকে কি করবে, ডাইজেস্ট করে ফেলবে। তো এটা হচ্ছে অটোফেজি। আদার যে অর্গানিলিস গুলো আছে সাইটোপ্লাজমে সবগুলোকে ডাইজেস্ট করে ফেলতেছে এবং আলটিমেটলি ওই সেলটা কি হয়ে যাবে, ডেথ হবে। এটা হচ্ছে অটোফেজি। তো সংক্ষেপে আপনি হেটারোফেজি, অটোফেজি এটা মনে রাখতে পারেন। এটাকে আবার সুইসাইডাল ব্যাগ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এগুলো জিজ্ঞাসা করতে পারে। এখন আপনাকে যদি লাইসোজোমার কিছু এনজাইমের এক্সাম্পল জিজ্ঞাসা করতে করার খুব সম্ভাবনা আছে, তাহলে আপনি কি বলতে পারেন, যেমন অ্যাসিড ফসফেটেজের কথা বলতে পারেন, রাইবোনিউক্লিয়েজের কথা বলতে পারেন, কোলাজিনেজ, সালফাটেজ, প্রোটিয়েজ, এরকম কয়েকটা কমন এক্সাম্পল মনে রাখবেন। আর লাইসোজোমের ভিতরে ব্যাকটেরিওসিডাল এজেন্ট কি আছে, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে লাইসোজোমের ভিতরে ব্যাকটেরিওসিডাল এজেন্ট কি কি আছে, তাহলে একটা তো যে লাইসোজোমাল এনজাইমস গুলি আছে, লাইসোজাইম, তারপর একটা আছে লাইসোফেরিন, আর লাইসোজোমের যে অ্যাসিডিক পিএইচ থাকে 5। তো এগুলো একটু যদি মেনশন করতে পারেন ভালো। আর পারক্সিজমের ফাংশন কি বলবেন? পারক্সিজমের ভিতরে আপনারা জানেন যে ডিটক্সিফাইং এনজাইম থাকে, যেমন এর ভিতরে ক্যাটালিজ একটা এনজাইম থাকে, ক্যাটালিজ, যেটা হাইড্রোজেন পারক্সাইডকে ডিকম্পোজ করে এবং সেলকে প্রোটেকশন করতেছে, এবং ইট অলসো প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন লিপিড মেটাবলিজম। ওকে, রাইবোজোম আপনারা জানেন যে একটা রাইবোজোম, ফ্রি রাইবোজোম আছে, আর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ রাইবোজোম আছে, তাই না? তো ফ্রি রাইবোজোম কি করতেছে, এই দেখেন সিনথেসিস অফ প্রোটিন, হিমোগ্লোবিনের যে প্রোটিন পার্টটা, গ্লোবিন পার্ট, এটা কিন্তু ফ্রি রাইবোজোমে তৈরি হচ্ছে, হ্যাঁ। এছাড়া রাইবোজোম থেকে যে পারক্সিজম, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর যে সমস্ত রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড, তাদের এক কথায় বলতে পারেন সিনথেসিস অফ এক্সপোর্টেবল প্রোটিন। ওকে, যেমন হরমোন, কিছু কিছু হরমোন আছে, প্রোটিন হরমোন আছে, বিভিন্ন ধরনের এনজাইম আছে, হ্যাঁ, যেগুলো সেল থেকে এক্সপোর্ট হচ্ছে, সেল থেকে সিক্রেশন হয়ে গিয়ে ব্লাডে চলে যাচ্ছে, অন্য জায়গায় কাজ করতেছে। তো যা হোক, এই হচ্ছে আপনার রাইবোজোমের ফাংশন। তো এই অর্গানেলিস গুলোর ফাংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সাইটোস্কেলিটন সম্পর্কে আমি, আপনারা এটা পড়বেন, আমি এখন ডিটেল যাচ্ছি না। আর অ্যাকচুয়ালি যে ইন্টারসেলুলার জাংশন, এই জাংশন গুলো থেকে আমরা ফিজিওলজিতে খুব বেশি জিজ্ঞাসা করা হয় না, এগুলো তো অবশ্যই অ্যানাটমিতে আপনারা পড়বেন। তবে জাংশন গুলোর অন্তত নাম, তবে ফিজিওলজিতে যেখানে যেই জিনিসটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সেটা হচ্ছে গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনটা সম্পর্কে আপনাকে একটু পড়াশোনা করে যেতে হবে। কি পড়বেন অ্যাকচুয়ালি, গ্যাপ জাংশনটা কি, যে ইন্টারসেলুলার জাংশন দ্যাট অ্যালাউ পাসেজ অফ আয়ন এন্ড স্মলার মলিকুল বিটুইন দ্য সেলস। আর ফাংশন কি, ওই একই, অ্যালাউ দ্য পাসেজ অফ স্মল মলিকুল, আয়ন, কেমিক্যাল মেসেঞ্জার এবং যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি এন্ড প্রোপাগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল ওয়ান সেল টু অ্যানাদার সেল, হ্যাঁ, এটা অ্যালাউ করবে। লোকে আপনার গ্যাপ জাংশন কোথায় পাবেন, এক্সাম্পল কার্ডিয়াক মাসেল, ইন্টেস্টিনাল স্মুথ মাসেল, এইটুকু বলতে পারলে এনাফ। আর স্ট্রাকচার থেকে ওই যে যে গ্যাপ জাংশনের যে কানেকশনটা থাকতেছে, এই সাব ইউনিটটার নাম বলা হচ্ছে কনেক্সিন, হ্যাঁ। এতটুকু এখানে ভাইবার সময় আসলে আমরা এখানে খুব বেশি আপনাকে সময় দেওয়ার পাবেন না, বা বেশি কিছু ধরবে না। এরপর থেকে যে জিনিসটাকে আপনাকে মেইনলি প্রশ্ন করা হবে সেটা হচ্ছে সেল মেমব্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো সেল মেমব্রেন থেকে যে প্রশ্নগুলি ইউজুয়ালি থাকে, যে প্রথম কথা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ দা সেল মেমব্রেন। তো এটা সবাই জানেন, এবং পার্সেন্টেজ সহকারে আপনারা অবশ্যই এটা এনশিওর করবেন যে আপনি যেন পার্সেন্টেজ সহকারে বলতে পারেন। এটা রিটেনের জন্য আপনারা পড়েন যে প্রোটিন কত পার্সেন্ট, ফসফোলিপিড কত পার্সেন্ট, কোলেস্টেরল কত পার্সেন্ট, আদার লিপিড কত পার্সেন্ট, কার্বোহাইড্রেট 3% কত পার্সেন্ট। ওকে, এখন কথা হচ্ছে এখান থেকে কম্পোজিশন বলার পরে আপনাকে আপনার প্রশ্ন থাকতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ মেমব্রেন প্রোটিন। তো এটা আপনারা বলবেন যে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এবং সাথে সাথে ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি,
পেরিফেরাল প্রোটিনের ফাংশন কি, এগুলো খুব কমনলি আপনারা পড়েন, সো এটা সম্পর্কে আলোচনা করব না। এখন খেয়াল করেন, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মেমব্রেনের কোলেস্টেরল যেটা আছে, এই কোলেস্টেরলটার ফাংশন কি, মেমব্রেন কোলেস্টেরল, হ্যাঁ, তখন কিন্তু হঠাৎ করে যেন আমরা আটকে না যাই, সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। মেমব্রেন কোলেস্টেরলের ফাংশন হচ্ছে, এক কথায় যদি আমরা বলি যে ইট কন্ট্রোল দ্য ডিগ্রি অফ পারমিয়াবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, এই কথাটা বলতে হবে, ডিগ্রি অফ পারমিয়াবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, এবং it also control the much of the fluidity of the cell membrane। কারণ যদি আপনার সেল মেমব্রেনের স্ট্রাকচারে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, যে ফসফোলিপিড মলিকিউলগুলোর যে ল্যাটারাল মুভমেন্ট কমে যাবে, সেক্ষেত্রে আপনার সেল মেমব্রেনের যে ফ্লুইড নেচার, ফ্লুইডিটি এটা কমে যাবে। ওকে, তো এটা একটু খেয়াল রাখবেন। আর গ্লাইকোকেলিক্স, যেটা কার্বোহাইড্রেট যে আউটার যে লেয়ারটা, গ্লাইকোকেলিক্স, এটার একটু ফাংশন পড়ে যাবেন, এগুলো কমন জিনিস। ওকে, তারপরে এরপরে তাহলে আমি চলে যাচ্ছি মেমব্রেন ট্রান্সপোর্ট। মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে যে জিনিসগুলো আপনাকে পড়তে হবে, দেখেন ক্লাসিফিকেশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট, এটা তো আপনারা সবসময় পড়তেছেন, হ্যাঁ, ক্লাসিফিকেশন এটা পারবেন আশা করি। এখন কথা হচ্ছে, পরীক্ষার হলে ভাইবার সময় তো আসলে এইভাবে যে ক্লাসিফাই মেমব্রেন ট্রান্সপোর্ট আর অনেক সময় নিয়ে বলতে থাকবেন আর টিচার বসে বসে শুনবে, এরকমটা আসলে ঘটে না। হয়তো আপনি কিছুক্ষণ বলার পরেই টিচার আপনাকে থামাই দেবে, আচ্ছা থামো, গিয়ে এবার সে নিজে একটা লিডিং কোশ্চেন করবে। যাই হোক, আপনি যখন মাইক্রোমলিকুলার ট্রান্সপোর্ট বলবেন, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, হ্যাঁ, তখন শুরুতেই আপনাকে যে প্রশ্নটা করতে পারে, বা সরাসরি এটা আপনার অনেকের কার্ডেই থাকে, যে ক্রাইটেরিয়াস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এইটার উত্তর যা। আবার যদি বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফারেন্স কি, উত্তর কিন্তু সেমই হবে। যেমন আপনি কি বলবেন, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের 3টা ক্রাইটেরিয়া দিয়ে আপনি অন্তত বলে আপনার পাসটাকে এনশিওর করতে হবে। যে একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেহেতু স্রোতের বিপরীতে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে সেখানে কি লাগবে, শক্তি খরচ হবে, তার মানে অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি এইটা। আরেকটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন মাস্ট বি নিডেড। এই 3টা বললে আপনি পাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে অনেক সময় অনেক স্টুডেন্টরা বলে, এটা আসলে এক্সামিনার খুবই বিরক্ত হয়, যে মেমব্রেন বলে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মেমব্রেন মাস্ট বি প্রেজেন্ট, আর প্যাসিভ ট্রান্সপোর্টে মে অর মে নট বি প্রেজেন্ট। এটা অত্যন্ত বিরক্তিকর উত্তর, এটা আপনারা দিবেন না। কারণ দেখেন, আমরা আমাদের হিউম্যান বডির আমাদের যে আলোচনা মেমব্রেন ট্রান্সপোর্ট, হেডিংটাই দিছি অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বা অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন, যেই ট্রান্সপোর্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, এবং এটা আমাদের বডির ভিতরে যে বায়োলজিক্যাল মেমব্রেন, অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন যেই ট্রান্সপোর্ট, এটা এমন না যে ফ্রি ওপেন ইয়ারে যে ডিফিউশন হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। তো এই উত্তরটা আপনারা দিবেন না, যে মেমব্রেন মে অর মে নট বি প্রেজেন্ট, এটা বিরক্তিকর উত্তর। তো যা হোক, এই যে 3টা ক্রাইটেরিয়া বললাম, এটার সাথে আপনি যেটা গুরুত্বপূর্ণ যোগ করে আরো বলতে পারেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেহেতু ক্যারিয়ার প্রোটিন লাগে, তখন ক্যারিয়ার প্রোটিন গুলো সব স্যাচুরেশন হয়ে যাবে, মানে অকুপাইড হয়ে যাবে, যেটা যে সাবস্টেন্সটা ট্রান্সপোর্ট হবে সেটা তো সবগুলো যখন ক্যারিয়ার প্রোটিনকে সে অকুপাই করে ফেলবে, তখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যতই থাক না কেন, ওই ট্রান্সপোর্টের ভেলোসিটি আর বাড়বে না বা রেটটা ইনক্রিজ করবে না। তো এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন অকার্স ইন কেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বা আপনি বলতে পারেন ক্যারিয়ার মেডিয়েটেড যে সমস্ত ট্রান্সপোর্ট আছে সেগুলোতে এই স্যাচুরেশন হয়ে গেলে স্যাচুরেশন হবে। যেটা কিনা প্যাসিভ, বিশেষ যেমন সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে যেহেতু কোনো ক্যারিয়ার প্রোটিন লাগে না, সো ওইখানে স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিনের কোনো প্রশ্ন আসবে না। তবে হ্যাঁ, ফেসিলেটেড ডিফিউশন হইলে কিন্তু ওইখানে আবার স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন এইটা কনসিডার করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো দিয়ে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারেন। ওকে, অনেক সময় আপনাকে সরাসরি বলতে পারে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সিম্পল ডিফিউশনের মধ্যে ডিফারেন্স বলেন।
তো যাই হোক, শুরুতে এই জিনিসটা আপনারা ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা ঠিক করবেন। এরপরে যখন আপনাকে বলতে পারে, আপনি বললেন যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কয় প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, হ্যাঁ, তাহলে এইখানে আবার আপনাকে প্রশ্ন করবে যে আচ্ছা দুইটাই তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে একটাকে কেন প্রাইমারি বললেন আর একটাকে কেন সেকেন্ডারি বললেন। তো যাই হোক, এইটার আপনাকে যখন প্রশ্ন করবে শুরুতেই ডিটেইল ব্যাখ্যায় চলে যাবেন না, এক কথায় উত্তর দিবেন যে ইন কেস অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এনার্জি derived from direct breakdown of ATP, ডাইরেক্ট এটিপি ব্রেকডাউন হয়ে এনার্জিটা রিলিজ হচ্ছে। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জিটা ডাইরেক্টলি এটিপি ব্রেকডাউন থেকে আসতেছে না, এটা আসতেছে কি ইনডিরেক্টলি, এবং এই ইনডিরেক্ট এনার্জিটা মেইনলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে, যেটার কারণে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ফলে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা ক্রিয়েট হবে, সেইটা আসলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি হিসেবে কাজ করবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। সো আপনি শুরুতে বলবেন যে এনার্জিটা ইনডিরেক্টলি আসতেছে, এখানে ডাইরেক্ট এটিপি ব্রেকডাউন থেকে আসতেছে না, যে কারণে এটা সেকেন্ডারি। তো যাই হোক, সাথে সাথে আপনার যে এক্সাম্পল চলে আসবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল বলেন, তো সবকিছু ভুলে গেল, সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা বলতে হবে, এবং এই একটা মেনশন করতে পারলেই আপনি পাস। আচ্ছা, এছাড়া আপনি ক্যালসিয়াম পাম্পের কথা বলতে পারেন, প্রোটন পাম্পের কথা বলতে পারেন। ওকে, আচ্ছা, আর সাইট গুলা জানতে হবে। আপনি যে ট্রান্সপোর্ট সিস্টেম গুলো যে এক্সাম্পল দিবেন সেটা আপনাকে সাইট বলতে হবে। সাইট না বলতে পারলে কিন্তু এটা একটা ডিসক্রেডিট। ওকে, তাহলে দেখেন আপনার যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে আপনাকে ডিটেল জানতে হবে। সেটা সোডিয়াম পটাশিয়াম পাম্প কোথায় থাকে, বলবেন সব সেলেই থাকে, তাই না? তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পে তিনটা সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, এট দ্য সেম টাইম দুইটা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকতেছে। আচ্ছা, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে কেন ইলেকট্রোজেনিক পাম্প বলা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এরা কি করতেছে, ইলেকট্রিক্যাল চার্জ ডিফারেন্স তৈরি করতেছে, কারণ তিনটা পজিটিভ আয়ন বাইরে চলে যাচ্ছে এট দ্য সেম টাইম, আর ইন প্লেস অফ টু পজিটিভ আয়ন পাম্পড ইন। এই যে একটা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতেছে, যে কারণে আমরা ইলেকট্রোজেনিক পাম্প বলি, তাই না? আর সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফাংশন তো পড়বেনই ভালো করে। এইখানে কোনো সোডিয়াম পটাশিয়াম পাম্পে কিন্তু কোনো মার্সি নেই, এটা খুব সুন্দরভাবে ডিটেইল পড়বেন। আচ্ছা, এখন আসেন আপনার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল যখন দিবেন, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টের কমন এক্সাম্পল কি আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, তাই না? তো এটা একটু সাইট মনে রাখবেন। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট খুব কমনলি আপনি তো অন্যান্য সিস্টেমে দেখছেন, যেমন জিআইটি থেকে যখন গ্লুকোজ অ্যাবজর্পশন হয়েছে, তাই না? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। এছাড়া আমরা রেনাল টিউবুল থেকে যে রিঅ্যাবজর্পশন দেখেছি, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট দেখেছি। সো এই সাইটগুলো একটু মনে রাখতে হবে। আর কাউন্টার ট্রান্সপোর্টের ভিতরে আপনি বলতে পারেন সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট এটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের কথা বলতে পারেন, আর সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট রেনাল টিউবুল। তো সাইটগুলা মনে রাখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, তো এই গেল। এখন আসেন হচ্ছে আপনি প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল যদি বলেন, তাহলে আপনি বলবেন যে ডিফিউশন আর অসমোসিস। ওকে, তো ডিফিউশন অসমোসিস যখনই বলবেন, ডিফিউশন অসমোসিসের ডিফারেন্সটাও খুব সুন্দর করে বলতে হবে। সো এখানে অনেক বেশি ডিফারেন্স পড়ার তো কিছু নাই, যে জিনিসটা, যেই পয়েন্টগুলো আপনি ফোকাস করবেন, যে কোথায় সলিউটের মুভমেন্ট হবে আর কোনটাতে সলভেন্টের মুভমেন্ট হবে। যেটা ডিফিউশনের যদি হয় তাহলে এটা সলিউটের মুভমেন্ট হবে, আর অসমোসিসের ক্ষেত্রে কিসের মুভমেন্ট হচ্ছে, সলভেন্টের মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, আর ডিফিউশনের ক্ষেত্রে যে সলিউটের মুভমেন্ট হচ্ছে সেটা ডিরেকশন হচ্ছে হায়ার সলিউট কনসেন্ট্রেশন টু লোয়ার সলিউট কনসেন্ট্রেশন, তার মানে ডাউনহিল। আর অসমোসিসের ক্ষেত্রে সলভেন্টের যে মুভমেন্ট হচ্ছে সেটা কি হচ্ছে, লোয়ার সলিউট কনসেন্ট্রেশন টু হায়ার সলিউট কনসেন্ট্রেশন, এভাবে স্পেসিফিক্যালি মেনশন করে দিবেন। ওকে, তাহলে এই গেল অসমোসিস ডিফিউশনের যে ডিফারেন্স গুলি যদি বলতে পারেন তাহলে ভালো। এখন আসেন ডিফিউশন দুই ধরনের, সিম্পল এবং ফ্যাসিলিটেড। তো সিম্পল এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মিল হচ্ছে এরা দুইজনই প্যাসিভ ট্রান্সপোর্ট, তার মানে দুইটাই হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে
ট্রান্সপোর্ট হবে, তবে যেই পার্থক্যটা আপনাকে মেনশন করতে হবে, ফেসিলেটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন লাগে, যেটা সিম্পল ডিফিউশনে লাগে না। তাহলে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ক্যারিয়ার প্রোটিন লাগে, প্যাসিভ ট্রান্সপোর্টে ইউজুয়ালি ক্যারিয়ার প্রোটিন লাগে না, এটা বলবো। তবে এক্সেপ্ট ফেসিলেটেড ডিফিউশন, এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে, যেখানে আপনার ক্যারিয়ার প্রোটিন লাগে। সো ফেসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু এই স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন, ভেলোসিটি ম্যাক্সিমাম, যেহেতু সব ক্যারিয়ার প্রোটিন যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন কিন্তু এই ট্রান্সপোর্ট রেটটা আর ইনক্রিজ করবে না, এই জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে মেমব্রেন ট্রান্সপোর্ট গেল, এরপরে কি আছে আপনাদের মেমব্রেন পটেনশিয়াল। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তো মেমব্রেন পটেনশিয়াল আপনারা সবাই জানেন যে ডেফিনেশন এবং টাইপসটা পড়বেন। হ্যাঁ, যে ইলেকট্রিক্যাল চার্জ ডিফারেন্স, কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এটি তো মেমব্রেন পটেনশিয়াল। আর দুইটা টাইপ, আরএমপি এবং অ্যাকশন পটেনশিয়াল। আরএমপি কি, যে রেস্টিং স্টেজে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন যে পটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক্যাল চার্জ ডিফারেন্স, সেটাই হচ্ছে আমরা বলবো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে হঠাৎ করে এখানে একটা প্রশ্ন করতে পারে, আচ্ছা রেস্টিং কন্ডিশন বলতে আপনি কি বুঝেন, কখন আপনি রেস্টিং কন্ডিশন হচ্ছে যখন কোনো একটা এই ধরনের যে এক্সাইটেবল টিস্যু, যখন তাকে কোনো স্টিমুলেশন দেওয়া হবে না বা সে কোনো ইম্পালস ট্রান্সপোর্ট করছে না, এই সময়টা হচ্ছে রেস্টিং। ওকে, আচ্ছা, আর অ্যাকশন পটেনশিয়ালটা কি, এটাকে বলা হচ্ছে র্যাপিড সিকোয়েন্সিয়াল চেঞ্জেস ইন মেমব্রেন পটেনশিয়াল। অর্থাৎ যে আরএমপিটা ছিল, রেস্টিং স্টেজে যে পটেনশিয়ালটা ছিল, সেটা র্যাপিডলি কিছু সিকোয়েন্সিয়াল চেঞ্জ হবে। সিকোয়েন্সিয়াল চেঞ্জ মানে প্রথমে ডিপোলারাইজেশন হবে, তারপরে রিপোলারাইজেশন হবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল চেঞ্জ। হ্যাঁ, সো আপনারা আশা করি এইগুলো ডেফিনেশনে কোনো অসুবিধা হবে না, আপনারা অনেক এগুলো পড়ছেন বাই দিস টাইম। এবং আরএমপির নেগেটিভ, ওয়াই নেগেটিভ, এটার তিনটা কারণ মনে রাখবেন। একটা হচ্ছে কি, পটাশিয়াম ডিউ টু পটাশিয়াম লিক চ্যানেল। ওকে, তারপরে কি, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আরেকটা হচ্ছে সেলের ভিতরে যে নেগেটিভলি চার্জ কিছু ম্যাক্রোমলিকুলস আছে, যে কারণে ভিতরে নেগেটিভ থাকতেছে। তো অল দিস ফ্যাক্টর, এই সমস্ত কারণে কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা অলওয়েজ নেগেটিভ থাকবে। এখন কথা হচ্ছে, কিছু আপনাকে সরাসরি বলতে পারে যে নির্দিষ্ট একটা সেলের নাম মেনশন করে যে এটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত। বিশেষ করে আপনারা যেগুলো মনে রাখবেন, লার্জ নার্ভ ফাইবারের কত, আপনারা জানেন যে -90 মিলিভোল্ট। এসএ নোডের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কত, -55 থেকে -60 লাইক দ্যাট। তারপরে কার্ডিয়াক মাসেলটা মনে রাখতে হবে, এটা হচ্ছে -85 থেকে -90 মিলিভোল্ট। ওকে, স্কেলিটাল মাসেল -80 থেকে 90। সো এই কয়েকটা ইম্পর্টেন্ট সেলের আরএমপিটা মনে রাখবেন। আর যদি শুধু নিউরন হয় তাহলে কিন্তু -70 মিলিভোল্ট। ওকে, আচ্ছা, তো এখন আসি অ্যাকশন পটেনশিয়ালের যে স্টেজগুলি আছে, এটা আপনারা জানেন যে রেস্টিং স্টেজ থেকে প্রথমে কি হবে, এটা ডিপোলারাইজেশন হবে, অর্থাৎ রেস্টিং স্টেজে যে পটেনশিয়ালটা ছিল সেটা জাস্ট রিভার্স হয়ে যাবে, ছিল নেগেটিভ এখন চলে যাচ্ছে পজিটিভের দিকে। হ্যাঁ, এবং পজিটিভের দিকে যখন গেল, ধরেন জিরো লেভেল ক্রস করে যখন উপরের দিকে পজিটিভ, ধরেন +35 পর্যন্ত গেল, হ্যাঁ, এটাকে কি বলবেন, বিয়ন্ড দ্য জিরো লেভেল যেইটুক যাবে সেটা হচ্ছে ওভারশুট। ওভারশুট হওয়ার পরে এরপরে দেখেন ইনিশিয়াল যে ফল, এটা র্যাপিড রাইজ এবং র্যাপিড ফল, এটাকে বলতেছি হচ্ছে আমরা স্পাইক পটেনশিয়াল, স্পাইকটা তৈরি করতেছে। আর এরপরে তো রিপোলারাইজেশন আপনারা জানেন যে কোন চ্যানেলের কারণে হবে, ওপেনিং ইফ্লাক্স অফ পটাশিয়াম। তারপরে নেগেটিভ আফটার পটেনশিয়ালটা কি, পজিটিভ আফটার পটেনশিয়ালটা কি একটু পড়বেন। পজিটিভ আফটার পটেনশিয়াল মানে হাইপার পোলারাইজেশন। আচ্ছা, এখন এখান থেকে ভিতরের যে কোশ্চেন আমি একটু বলি, যে যদি মাথায় রাখতে পারেন খুবই ভালো, যারা ভালো মার্কস পেতে চান তাদেরকে একটু অবশ্যই জানতে হবে যে ডিপোলারাইজেশন, তো আপনারা জানেন যে নরমালি হচ্ছে কমন হচ্ছে ইনফ্লাক্স অফ সোডিয়াম। এখন আপনাকে এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা সোডিয়াম ছাড়া আর কোনো আয়ন দিয়ে ডিপোলারাইজেশন হতে পারে কিনা, পারলে কোথায় কোথায় হয় কিছু এক্সাম্পল দাও।
সোডিয়াম তো আপনার আমরা কমনলি দেখতেছি নার্ভ ফাইবারে হচ্ছে। আচ্ছা, ক্যালসিয়াম দিয়েও কিন্তু আমরা দেখেছি যে ডিপোলারাইজেশন হচ্ছে, যেমন আমরা বলতে পারি এসএনোডের কথা, তাই না? ক্যালসিয়াম এটা বললেন, এসএনোডের যে ডিপোলারাইজেশন ক্যালসিয়াম আয়ন দিয়ে হচ্ছে। আবার পটাশিয়াম আয়ন দিয়েও ডিপোলারাইজেশন হচ্ছে, সেটা কোথায়? হেয়ার সেল অফ দা অর্গান অফ কোটি। সেখানে যদি মেকানিজম দেখেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু পটাশিয়াম দিয়ে ডিপোলারাইজেশন হবে। সো এটা যদি ছোট্ট একটু ইনফরমেশন মনে রাখতে পারেন খুবই ভালো। আর রিপোলারাইজেশন কিন্তু এটা পটাশিয়াম ইফ্লাক্স। তাহলে এইটা মোটামুটি অ্যাকশন পটেনশিয়ালের রিলেটেড। আরেকটু এখান থেকে মনে রাখবেন যে এক্সাইটেবল টিস্যু কাকে বলে। এক্সাইটেবল টিস্যু, যে সমস্ত টিস্যু, দ্য টিস্যুস দোজ আর ক্যাপাবল অফ প্রোডিউসিং অ্যাকশন পটেনশিয়াল, তাদেরকে আমরা এক্সাইটেবল টিস্যু বলবো। যেমন কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল, নিউরন, নার্ভ ফাইবার সব এক্সাইটেবল টিস্যু। আচ্ছা, একটা নার্ভের অ্যাকশন পটেনশিয়ালের ডিউরেশন কিন্তু 1 মিলিসেকেন্ড, আর কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের ডিউরেশন 300 মিলিসেকেন্ড। এটা একটু মনে রাখবেন। যা হোক, এরপরে আপনার যে জিনিসটা পড়া দরকার সেটা হচ্ছে নেক্সট যে টপিক, মাসেল কন্ট্রাকশন। এখন মাসেল কন্ট্রাকশন থেকে ভাইবার সময় অনেক বেশি সময় দেওয়ার দরকার নাই, কয়েকটা ইনফরমেশন দেখে যাবেন। সেটা হচ্ছে মাসেলের যে কন্ট্রাকটাইল ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে সার্কোমিয়ার। মাসেল কন্ট্রাকটাইল ইউনিটকে আমরা বলি সার্কোমিয়ার। সার্কোমিয়ারে কি থাকতেছে? দুই পাশে দুইটা জেড লাইন বা জেড ডিস্ক, এন্ড ইন বিটুইন देम সেখানে কি থাকতেছে? অ্যাক্টিন এবং মায়োসিন ফাইবার। আচ্ছা, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করে যে কন্ট্রাকটাইল, মাসেল কন্ট্রাকটাইল কিছু প্রোটিনের নাম বলেন, মাসেল কন্ট্রাকটাইল প্রোটিন বা মাসেল কন্ট্রাকটাইল এলিমেন্ট, তাহলে আপনি বলবেন অ্যাক্টিন, মায়োসিন। ওকে। আচ্ছা, যদি বলে আচ্ছা মাসেল কন্ট্রাকশনে কি অ্যাক্টিন মায়োসিনের লেংথের কোনো পরিবর্তন হয়? হয় না। তাহলে কিভাবে মাসেলটা কন্ট্রাকশন হবে? তাহলে বলতে হবে শর্টেনিং অফ দ্য সার্কোমিয়ার। অ্যাক্টিন মায়োসিন একে অপরের স্লাইডিং মুভমেন্ট হবে, জেড ডিস্কটা একে অপরের অ্যাপোজিশনে আসবে, অর্থাৎ মাসেল কন্ট্রাকটাইল যে ইউনিটটা, যে সার্কোমিয়ার, সেটা শর্টেনিং হচ্ছে, কিন্তু অ্যাক্টিন মায়োসিনের লেংথের কিন্তু শর্টেনিং হচ্ছে না। এই জিনিসটা মনে রাখবেন। আর মনে রাখবেন মায়োসিনটা হচ্ছে থিক আর অ্যাক্টিনটা হচ্ছে থিন, অর্থাৎ কোনটা থিক কোনটা থিন জানলেন। আর যেটা হচ্ছে ডার্ক ব্যান্ড, যেখানে অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপিং থাকবে ওইখানে ডার্ক দেখা যাবে, আর যেখানে শুধু ওভারল্যাপিং নাই সেটা হচ্ছে লাইট ব্যান্ড, আই ব্যান্ড। ডার্ক মানে এ ব্যান্ড, লাইট ব্যান্ড মানে আই ব্যান্ড। আর মাসেলের যে মেমব্রেন সেটাকে বলে হচ্ছে সার্কোলেমা। তো আমার মনে হয় এইটা যদি মনে রাখেন মাসেল কন্ট্রাকশন থেকে। আর মাসেল কন্ট্রাকশনের স্টেপটা যদি বাই চান্স জিজ্ঞাসা করে বসে, একটু পড়ে রাখা ভালো। যারা ভালো পড়াশোনা মানে এটা দখলে আছে তারা পড়ে যাবেন, তবে যারা এটা পড়েন নাই বেশি তাদের পড়ার দরকার নেই। এই গেল। এখন আসেন তাহলে আমরা মোটামুটি জেনারেল ফিজিওলজি যে কটা ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা আলোচনা করলাম, এখন আমরা চলে যাচ্ছি ব্লাডে। তাহলে ব্লাডে আমরা কি কি পড়ব? ব্লাডের যখন আপনি ডেফিনেশন বলবেন, এটা তো লম্বা একটা ডেফিনেশন আছে, তবে আমি ইউজুয়ালি ছাত্রদেরকে বলি পরীক্ষার সময় তো লম্বা ডেফিনেশন আপনারা বলতে পারেন না, তার চেয়ে বলা ভালো সংক্ষেপে বলবেন ইট ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু কনসিস্ট অফ formed element that is RBC, WBC, platelet and intercellular substance কি প্লাজমা। এইভাবে বললে হবে, সংক্ষেপে আপনি বলে ফেললেন। এখন কথা হচ্ছে, এখন আপনাকে যে কোনো দুই দিকে যাইতে পারে, আপনার ফর্ম এলিমেন্ট থেকে কোশ্চেন থাকতে পারে অথবা প্লাজমা, ইন্টারসেলুলার সাবস্টেন্স। আচ্ছা, এই ব্লাডের ডেফিনেশন থেকে আপনাকে কিছু কোশ্চেন কিন্তু করতে পারে। যেমন আপনি যখনই বলবেন ব্লাড ইজ এ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, স্বভাবতই প্রশ্ন আসবে কেন কানেকটিভ টিস্যু এবং কেন স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। সো এই জায়গাটার উত্তরটা আপনাকে জেনে যেতে হবে। সো কানেকটিভ টিস্যু কেন? এটা হচ্ছে আমরা যে ডেভেলপমেন্টাল অরিজিন যদি চিন্তা করি, এটা আপনারা জানেন যে মেজোডার্মাল অরিজিন। ওকে। আর কানেকটিভ টিস্যুর আরেকটা বৈশিষ্ট্যের সাথে এটার মিল আছে। আপনারা জানেন যে কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্স সেলুলার এলিমেন্টের চেয়ে ম্যাট্রিক্স বেশি থাকে। তো এখানে দেখেন সেলুলার এলিমেন্ট ফর্ম এলিমেন্ট হচ্ছে 45%, আর ইন্টারসেলুলার সাবস্টেন্স যেটাকে আমরা প্লাজমা বলছি সেটা হচ্ছে 55%। তাহলে এই ক্যারেক্টারিস্টিকটা মিলে যাচ্ছে। তাহলে এই দুইটা কারণে আমরা বলতে পারি যে
ব্লাডটাকে আমরা কানেকটিভ টিস্যু বলতেছি। আচ্ছা, কেন স্পেশাল বললাম? কারণ হচ্ছে এইখানে দেখেন একটা কানেকটিভ টিস্যু হলেও এটা নেচার কিন্তু ফ্লুইড ইন নেচার। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানের যে সেলগুলি আছে ব্লাডের, যেমন ধরেন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট, এই সেলগুলার ফাংশন কমপ্লিটলি এক অপর থেকে আলাদা। আরবিসির ফাংশন একরকম, হ্যাঁ, তারা গ্যাস ট্রান্সপোর্ট করছে, সেখানে ডাব্লিউবিসির ফাংশন সম্পূর্ণ আলাদা, প্ল্যাটিলেটস আরেক ধরনের ফাংশন। তার মানে তাদের ইন্ডিভিজুয়াল সেল সার্ভ ডিফারেন্ট ফাংশন, এই জন্য বলা হচ্ছে স্পেশাল। তো যাই হোক, এইটা যখন ডেফিনেশন থেকে আপনি যখন বের হয়ে গেলেন, ব্লাডের কিছু প্রপার্টিজ গুলি আপনারা জানবেন। বিশেষ করে যে প্রপার্টিজ গুলো, যে পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে কালার, পিএইচটা কত, ভলিউমটা কত, স্পেসিফিক গ্র্যাভিটি কত, আর ভিসকোসিটি, অসমোলারিটি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এরপর আসেন ব্লাডের যে কম্পোজিশন যখন আপনাকে বলতে বলবে, তো অলরেডি তো আপনারা এইটুক তো বলবেনই যে 45% প্লাস। অ্যাকচুয়ালি কম্পোজিশন যখন আপনাকে ধরবে, এই ফুল কম্পোজিশন পর্যন্ত আপনার এক্সামিনার বসে থাকবে না যে আপনি ফুল কম্পোজিশন শেষ করবেন তারপরে নেক্সট কোশ্চেন। না, দেখবেন যে আপনি যখনই বলবেন যে ফন এলিমেন্ট 45%, প্লাজমা 55%, ফন এলিমেন্ট কি কি আছে, এই বলতে বলতে বলবে যে থামো থামো থামো। এখন হঠাৎ করে আপনাকে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা বলো তো যে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স কি কি আছে। হ্যাঁ, তখন আপনি বললেন যে কি, যে অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কি নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। আচ্ছা, তারপরে বলতে পারে আচ্ছা প্লাজমা প্রোটিন কি কি আছে বলেন তো। এইখান থেকে দেখেন এই যে আপনাকে কিন্তু কোশ্চেন অন্যদিকে চলে গেল, তখন প্লাজমা প্রোটিন রিলেটেড। অথবা আপনার ব্লাডে কি কি লিপিড থাকে, ইম্পর্টেন্ট কিছু লিপিডের নাম বলেন। হ্যাঁ, তখন আপনারা কি বলবেন? টিজি, কমনলি টিজি বলতে পারেন, কোলেস্টেরল, ফসফোলিপিড, এইগুলাই তো। কার্বোহাইড্রেট বললেন, গ্লুকোজ। হ্যাঁ, তো এভাবে কম্পোজিশনটা কিন্তু আসলে আপনি শেষ করার আগেই আপনাকে ডাইরেক্ট লিডিং কোশ্চেন করবে যে এইটার নাম বলেন, ওটার নাম বলেন। তো আলটিমেটলি প্লাজমা থেকে যদি আপনাকে এগুলো জিজ্ঞেস করে যেই দিকে যাবে, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন সম্পর্কে দিকে চলে যাবে। হ্যাঁ, তো তার আগে প্লাজমা প্রোটিনে যাওয়ার আগে যদি আপনাকে বলে ব্লাডের ফাংশন বলেন, তো ব্লাডের ফাংশন, আমরা কিন্তু অনেক কিছু ফাংশন পড়ে যাই, প্রত্যেকটা আমরা প্রত্যেকটা সেলের ফাংশন পড়তেছি, তারপরে আমরা প্লাজমা প্রোটিনের ফাংশন পড়ছি, কিন্তু হুট করে যখন বলে ব্লাডের ফাংশন, তখন আমরা একটু বিপদে পড়ে যাই, তখন আর কিছু খুঁজে পাই না যে কোনটা বলবো। তো এটা কিন্তু ব্লাডের ফাংশনটা ধরুক না ধরুক আপনাকে পড়ে যাইতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন কোনটা ব্লাডের? একটা হচ্ছে আপনার বলতে পারেন ট্রান্সপোর্ট যে ফাংশনটা আছে, যেমন রেসপিরেটরি গ্যাস ট্রান্সপোর্ট করতেছে লাং টু টিস্যু, আর টিস্যু টু দ্য লাং। হ্যাঁ, অক্সিজেনটা লাং টু টিস্যু, আর কার্বন ডাইঅক্সাইড আছে টিস্যু টু দ্য লাং। তারপরে বিভিন্ন নিউট্রিয়েন্ট ক্যারি করতেছে, বিভিন্ন হরমোন, ভিটামিন, আদার এসেনশিয়াল কেমিক্যাল, এগুলো কিন্তু ক্যারি ট্রান্সপোর্ট করতেছে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশনস অফ ব্লাড। এভাবে হেডিং দিয়ে মনে রাখবেন যে একটা ট্রান্সপোর্ট ফাংশন আছে। তারপরে এছাড়া কিন্তু সে কি করতেছে, ওয়েস্ট প্রোডাক্টকে ড্রেইন করে নিয়ে কিডনিতে নিয়ে যাচ্ছে না, অর্থাৎ ওয়েস্ট প্রোডাক্ট এলিমিনেশনে হেল্প করতেছে। আচ্ছা, তারপরে যদি আপনি রেগুলেটরি কিছু ফাংশন, যেমন অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করতেছে, কারণ ইম্পর্টেন্ট বাফার আছে, বডি টেম্পারেচার রেগুলেশনে হেল্প করতেছে, এবং এখান ব্লাডের ভিতরে যেহেতু ডাব্লিউবিসি আছে, সেই কারণে তার কিছু ডিফেন্সিভ ফাংশনস আছে। আমি ডিটেইল এখানে বলতেছি না, হেডিং গুলো বলতেছি। তারপরে আপনার এইটা গার্ড এগেইনস্ট হেমোরেজ বাই দেয়ার কোয়াগুলেশন প্রপার্টির কারণে। তারপরে কলয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন করতেছে। ওকে ওকে, এখন আমরা চলে যাচ্ছি যে প্লাজমা প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট এবং কমনলি আস্কড কোশ্চেন ইন দা ভাইবা বোর্ড। দেখবেন যে আপনারা যারা কার্ড থাকে, এই প্লাজমা প্রোটিনের এই টপিকটা একটু ঘন ঘন থাকে। দেখবেন যে বেশিরভাগ স্টুডেন্টেরই প্লাজমা প্রোটিন উঠছে, কারণ এটা ছাত্ররা মোটামুটি কমফোর্ট ফিল করে বলে সবাই আশা করি। তো দেখেন প্লাজমা প্রোটিন, আপনার কোশ্চেন হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন কি কি আছে, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন প্রথম দিন। তবে দয়া করে টোটাল যে কনসেন্ট্রেশনটা সেটা একটু পড়বেন, 6.4 থেকে 8.3 গ্রাম পার ডেসিলিটার। আর ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনটাও পড়বেন, বিশেষ করে অ্যালবুমিনেরটা। অ্যালবুমিন কতটা আছে, 3.5 থেকে 5 গ্রাম পার ডেসিলিটার। গ্লোবুলিন যেমন 2.3 থেকে 2.5, এভাবে একটু পড়লে না, কনসেন্ট্রেশন গুলো জানবেন। ওকে, এখন তার মানে সবচেয়ে বেশি পরিমাণে আছে কোনটা, অ্যালবুমিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে প্লাজমা প্রোটিন সিনথেসিসের সাইট বলেন।
তো সাইড খুব সোজা, all the plasma protein are synthesized in liver except gamma globulin which is synthesized by lymphoid cell। আপনারা জানেন যে প্লাজমা সেল থেকে প্লাজমা সেল থেকে আলটিমেটলি কি হবে, এই গামা গ্লোবুলিন রিলিজ হবে। আচ্ছা, এখন মেজর প্লাজমা প্রোটিন ছাড়া কিছু মাইনর প্লাজমা প্রোটিনের নাম যদি মনে রাখতে পারেন ভালো, যেমন প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, আইসোহিমাগ্লুটিনিন, অ্যানজিওটেনসিন। যাই হোক, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে আপনার মলিকুলার ওয়েটটা এভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা প্লাজমা প্রোটিন যেগুলো নাম বললেন এর ভিতরে সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট বেশি কার? এটা হচ্ছে ফিব্রিনোজেন 3,40,000 ডাল্টন। এটা বলার কারণ আছে, আপনি যখনই বলবেন যে ভিসকোসিটি, প্লাজমা প্রোটিনের ফাংশন যখন আলোচনা আসবেন ভিসকোসিটি মেনটেন করে, তাহলে ভিসকোসিটির জন্য মেইনলি কোনটা বেশি ইম্পর্টেন্ট? ভিসকোসিটির জন্য ফিব্রিনোজেন, কারণ ভিসকোসিটি ডিপেন্ড করে মলিকুলার সাইজ, অর্থাৎ যত বড় হবে এবং শেপটা যত ইরেগুলার হবে সেটা তত বেশি ভিসকোসিটি প্রডিউস করবে। এখানে কনসেন্ট্রেশনটা ফ্যাক্টর না। ওকে, আবার যখন আপনাকে কলয়েডাল অসমোটিক প্রেসার কোশ্চেন আসবে, কলয়েডাল অসমোটিক প্রেসারের জন্য মেইনলি রেসপন্স আপনারা জানেন যে 80% অ্যালবুমিন। কেন 80% অ্যালবুমিন? কারণ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে যে যেটার কনসেন্ট্রেশন যত বেশি, অ্যাকচুয়ালি সবগুলো প্লাজমা প্রোটিনে কিন্তু কম বেশি কলয়েডাল অসমোটিক প্রেসার দিবে, কিন্তু অ্যালবুমিনের কনসেন্ট্রেশন যেহেতু সবচেয়ে বেশি এই জন্য মেইনলি 80% কলয়েডাল অসমোটিক প্রেসারের জন্য অ্যালবুমিন রেসপন্সিবল। আচ্ছা, আর মলিকুলার ওয়েট এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে অ্যালবুমিন। তো এটা একটু এভাবে মনে রাখবেন। এখন ফাংশন যখনই বলবেন আপনি অ্যাজ এ হোল ফাংশন জিজ্ঞাসা করতে পারে প্লাজমা প্রোটিনের, আবার আপনাকে স্পেসিফিক ফাংশন বলতে পারে যে অ্যালবুমিনের ফাংশন বলেন, গ্লোবিউলিনের ফাংশন বলেন, এভাবে। ওকে, সো আশা করি এগুলো আপনারা সুন্দর করে পড়বেন। এরপরে প্লাজমা প্রোটিনের যে প্রপার্টিজ গুলি আছে, যেমন প্রিসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন আছে, সেডিমেন্টেশন আছে, আইসোইলেকট্রিক পয়েন্ট আছে, বাফারিং অ্যাকশন আছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনাকে আইসোইলেকট্রিক পয়েন্টটা একটু জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা জানেন এটা একটা ইন্টারমিডিয়েট পিএইচ at which the protein molecule carries equal number of positive and negative charges। হ্যাঁ, সেটাকে আমরা বলবো আইসোইলেকট্রিক পিএইচ। ইলেকট্রোফোরেটিক মোবিলিটিটা একটু পড়বেন। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনকে সেপারেশনের কি কি টেকনিক আছে, এই যে আসলে প্লাজমা প্রোটিনের যে প্রপার্টিজ গুলোকে ইউজ করে আমরা এই সেপারেশন করতে পারি, যেমন প্রিসিপিটেশন বাই সল্ট। হ্যাঁ, যেমন অ্যালবুমিন ইজ প্রিসিপিটেড বাই ফুল স্যাচুরেশন উইথ অ্যামোনিয়াম সালফেট, আর গ্লোবিউলিন ইজ প্রিসিপিটেড বাই হাফ স্যাচুরেশন অফ অ্যামোনিয়াম সালফেট। তো প্রিসিপিটেশন সিম্পলি এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক ফর সেপারেশন অফ প্লাজমা প্রোটিন। এছাড়া ফ্র্যাকশনাল প্রিসিপিটেশনের মাধ্যমেও করা যাচ্ছে। ওকে, সেডিমেন্টেশন আছে, ইলেকট্রোফোরেসিস আছে। সো দিস আর দা টেকনিক। ওকে, এখন আমরা চলে যাচ্ছি, তাহলে প্লাজমা প্রোটিন রিলেটেড এইগুলো কোশ্চেন। এখন আপনি সেলে চলে আসেন, আপনার যে মেইন যে তিনটা সেলুলার এলিমেন্ট আছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট। সো আরবিসি থেকে যে প্রশ্নগুলি কমনলি আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে, জাস্ট ওয়েট, শুরুতেই আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে আরবিসির কাউন্ট, নরমাল কাউন্ট অফ আরবিসি, অ্যাডাল্ট মেইলে কত, অ্যাডাল্ট ফিমেইলে কত, নিউবর্নে কত। হ্যাঁ, সো এটা আপনারা সবাই জানেন আশা করি যে অ্যাডাল্ট মেল 4.9 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অ্যাডাল্ট ফিমেল হচ্ছে 4.4 থেকে 5 মিলিয়ন, আর নিউবর্নে 6 থেকে 7 মিলিয়ন। আর সাইজ শেপ এগুলো খুব কমন কথাবার্তা, যে বাইকনকেভ শেপ, ডায়ামিটারটা কত, আচ্ছা, আর ভলিউমটা কত। বাইকনকেভ শেপের ইম্পর্টেন্স পড়বেন, পিকুলিয়ারিটিস অফ দ্য আরবিসি পড়বেন। ওকে, আচ্ছা, লাইফ স্প্যান পড়বেন। এই জিনিসগুলো একটু পড়ে নিন। এখন এখান থেকে একটা জিনিস আমি বলি যে আরবিসির যারা ভালো মার্ক প্রত্যাশী তারা এটা একটু জানবেন যে আরবিসির যে শেপটা বাইকনকেভ কেন। হ্যাঁ, তো এটা অনেকে বলে যে অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস।
হ্যাঁ, এটা আসলে রাইট উত্তর না। বাইকনকেভ হওয়ার কারণে এখানে দুটো স্ট্রাকচারাল প্রোটিন দায়ী, যেটা হচ্ছে স্পেকট্রিন এবং অ্যানকাইরিন। এটা দ্বারা আরবিসির যে মেমব্রেনের সাথে এটা অ্যাঙ্কর করা থাকে, যে কারণে এটা শেপটা বাইকনকেভ হয়। যদি কোনো কারণে কোনো কনজেনিটাল ডিফেক্টের কারণে স্পেকট্রিন প্রোটিনটা না থাকে, তাহলে তখন কি হয়ে যাবে, আরবিসিটা স্ফেরিক্যাল হয়ে যাবে। সেটাকে আমরা জানি কনজেনিটাল স্ফেরোসাইটোসিস। ওকে, বা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। সো এটা গেল। এখন আরবিসি থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে এরাইথ্রোপোয়েসিস, খুবই কমন টপিক। এরাইথ্রোপোয়েসিসের আপনারা ডেফিনেশন পড়বেন। এরাইথ্রোপোয়েসিসের যে এই যে ডিফারেন্ট স্টেজ অফ লাইফ, যে ডিফারেন্ট সাইট অফ এরাইথ্রোপোয়েসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে আসলে তিনটা স্টেজ আমরা বলি, যে একটা হচ্ছে মেজোব্লাস্টিক স্টেজ, যখন ইয়ক স্যাক থেকে এরাইথ্রোপোয়েসিস হচ্ছে, মেজেনকাইম অফ দ্য ইয়ক স্যাক। এটা হচ্ছে ফার্স্ট যে 2 মান্থ, অর্থাৎ হ্যাঁ, ফার্স্ট যে 2 মান্থ অফ ইন্টারইউটেরিন লাইফ, যেখানে আরবিসি গুলো প্রোডাকশন হচ্ছে মেসেনকাইম অফ দ্য ইয়ক স্যাক, এটাকে বলা হচ্ছে মেজোব্লাস্টিক স্টেজ। এরপরে যখন 3rd মান্থ টু 6 মান্থ, এই সময় দেখা যাচ্ছে মেইনলি কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে, যেটাকে আমরা হেপাটিক স্টেজ বলছি। এছাড়া স্প্লিন এবং লিম্ফয়েড অর্গান গুলো তখন ইনভলভ হয় এই হেপাটিক স্টেজে। আর এরপরে যে লাস্ট 3 মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরিন লাইফ, আরবিসি প্রোডাকশন হচ্ছে রেড বোন ম্যারো এন্ড লিভার। আচ্ছা, এটাকে বলে মাইলয়েড স্টেজ। বোন ম্যারোর বাইরে যে সমস্ত জায়গা থেকে ইরাইথ্রোপোয়েসিস হয়, সেগুলোকে বলবো এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপোয়েসিস। আর রেড বোন ম্যারো থেকে যে ইরাইথ্রোপোয়েসিস আছে, সেটাকে বলে মেডুলারি ইরাইথ্রোপোয়েসিস। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, 20 বছর বয়স পর্যন্ত আপনারা জানেন যে আরবিসি প্রডিউস ফ্রম রেড বোন ম্যারো অল বোন, অর্থাৎ লং বোন এবং ফ্ল্যাট বোন থেকেও হচ্ছে। কিন্তু আফটার দা এজ অফ 20 ইয়ার্স, তখন এই লং বোন গুলোর যে ম্যারো কেভিটি আছে, বেশিরভাগই দেখা যাচ্ছে এই আস্তে আস্তে ফ্যাট ডিপোজিশন হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে যাচ্ছে। যে কারণে এই 20 বছরের পরে আর লং বোন ম্যারো থেকে কি হচ্ছে না, ইরাইথ্রোপোয়েসিস হচ্ছে না। তবে এক্সেপ্ট আপনাকে এটা মনে রাখতে হবে যে হিউমেরাস এবং ফিমার, হ্যাঁ, এটার আপার এন্ড থেকে তখন ওই ইরাইথ্রোপোয়েসিস চলবে। এরপর থেকে মেইনলি এই 20 বছরের পর থেকে মেইনলি ফ্ল্যাট বোন থেকে ইরাইথ্রোপোয়েসিস হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তারপরে আসেন যে আরবিসির ফাংশন, এটা আপনারা পড়বেন কমনলি, যে গ্যাস ট্রান্সপোর্ট করতেছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এবং যেহেতু আরবিসির ভিতরে হিমোগ্লোবিন আছে, সো ডেফিনেটলি এটা হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করবে, এবং আরবিসি গুলো কিন্তু ব্লাডের ভিসকোসিটিও মেইনটেনেন্সে হেল্প করতেছে। এছাড়া একটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন আছে, যেহেতু আরবিসির মেমব্রেনে ব্লাড গ্রুপ ডিটারমিনিং অ্যান্টিজেন থাকে বা গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন থাকে, সো এই প্রপার্টিসটাকে ইউজ করে আমরা ব্লাড গ্রুপ ডিটারমিনেশন করতে পারি। সো এই আরবিসির ফাংশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ইরাইথ্রোপোয়েসিসের স্টেজ গুলো পড়ে যাবেন। পড়ার ভিতরে যে জিনিসটা আপনাকে একটু ভিতরে যদি মনে রাখতে পারেন সেটা ভালো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন কোন স্টেজ থেকে অ্যাপিয়ার করতেছে, তাই না? সেটা হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট বা আর্লি ইরাইথ্রোব্লাস্ট বা বেসোফিল ইরাইথ্রোব্লাস্ট। ওকে, এখন হিমোগ্লোবিন বিগিনস টু অ্যাপিয়ার, এইটা মনে রাখবেন। আর মাইটোসিসটা সিজ হয় কখন, সেটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, এই স্টেজে মাইটোসিসটা সিজেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট, এরপরে আসেন যে ফ্যাক্টরস এফেক্টিং যে ইরাইথ্রোপোয়েসিস। এখানে আপনি ফ্যাক্টরগুলি বলবেন, এর ভিতরে বিশেষ করে যে হাইপোক্সিয়া এবং ইরাইথ্রোপোয়েটিন, এই জিনিসটা একটু স্পেশালি মনে রাখবেন। আসলে হাইপোক্সিক স্টিমুলেশনের কারণে আপনার কিডনি থেকে আমরা জানি যে ইরাইথ্রোপোয়েটিন রিলিজ হয়, আসলে কিন্তু ডাইরেক্টলি ইরাইথ্রোপোয়েটিন রিলিজ হয় না। যেটা রিলিজ হয় সেটার নাম হচ্ছে REF, রেনাল ইরাইথ্রোপয়েটিক ফ্যাক্টর, হ্যাঁ, বা যেটাকে বলে ইরাইথ্রোজেনিন, হ্যাঁ, যেটা সার্কুলেটিং আলফা গ্লোবুলিনকে
কিসে কনভার্ট করছে, ইরাইথ্রোপয়েটিনে কনভার্ট করতেছে। ওকে, আচ্ছা। এছাড়া আপনারা জানেন যে আরো কিছু আরবিসির ম্যাচুরেশন ফ্যাক্টরটা স্পেশালি মনে রাখবেন, যে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড। সো এখান থেকে সাথে সাথে জিজ্ঞেস করতে পারে যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে কি হবে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কি হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর কিছু কিছু হরমোন ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করে, সেটা অবশ্যই মনে রাখবেন, যেমন অ্যান্ড্রোজেন, গ্রোথ হরমোন, থাইরক্সিন। হ্যাঁ, এরা কিন্তু ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করবে। কর্টিকোস্টেরয়েড গেল। এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে বলছি, জাস্ট ওয়েট, ফেট অফ আরবিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি যে আরবিসির লাইফ স্প্যান 120 ডেজ। সো 120 দিন পরে কেন আরবিসিটা লাইসিস হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রশ্ন করতে পারে যে কেন 120 দিন লাইফ স্প্যান, কেন আরো বেশি না কেন। তো এক নম্বর কথা হচ্ছে, এখানে দেখেন আপনারা যেন আরবিসির মধ্যে যেহেতু নিউক্লিয়াস নাই, কোনো ডিএনএ আরএনএ এখানে নাই, কোনো প্রোটিন সিনথেসিস হচ্ছে না, এনজাইম গুলো এক্সস্টেড হয়ে যাচ্ছে, এনার্জি প্রোডাকশন কমে যাচ্ছে, যে কারণে কিন্তু আরবিসির যে মেমব্রেনের যে রিজিডিটিটা ইনক্রিজ করতেছে, এন্ড আলটিমেটলি অল দিস ফ্যাক্টর উইল ট্রিগার দা সেল লাইসিস। ওকে, তারপরে আপনার ফেট অফ আরবিসির যে জিনিস প্রসেসটা, এইটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে জিনিসটা আপনাকে এখানে জিজ্ঞাসা করতে পারে, প্রথমে এইটা একটু মনে রাখবেন যে হিমোগ্লোবিনটা যখন স্প্লিট হয়, তখন এই স্প্লিটটা হচ্ছে কিসের ভিতরে, স্প্লিটিংটা কিন্তু ম্যাক্রোফেজ অর্থাৎ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সেলের ভিতরে হচ্ছে। ওকে, কারণ আরবিসির মেমব্রেনটা যখনই রাপচার হলো, আরবিসিটা ফ্রাজাইল হওয়ার পরে মেমব্রেন রাপচার হয়ে গেল, তখন এটাকে কি করবে, ফ্যাগোসাইটোস বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সেলের ভিতরে তখন কি হচ্ছে, হিমোগ্লোবিনটা স্প্লিট হয়ে গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিড কোলে চলে যাচ্ছে, যেটা আবার রিইউজ হচ্ছে। আর যে হিম পোর্শন, হিম থেকে আয়রনটা যদি সেপারেট করে ফেলেন, তাহলে থাকবে হচ্ছে স্ট্রেট চেন অফ 4 পাইরল নিউক্লিয়াস, যেটাকে আমরা কি বলি, কোলিগ্লোবিন। কোলিগ্লোবিন বলি, এই যে স্ট্রেট চেইনটা থাকলো। এরপরে এই কোলিগ্লোবিনটা কি হবে, এরা বিলিভার্ডিনে কনভার্ট হয় বাই হিম অক্সিজেনেস এনজাইমের মাধ্যমে, যেটা বিলিভার্ডিন, আবার বিলিভার্ডিন রিডাক্টেজ দ্বারা ফ্রি বিলিরুবিন। এই ফ্রি বিলিরুবিনটা কিন্তু ম্যাক্রোফেজ থেকে তখন ব্লাডে, প্লাজমাতে রিলিজ হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো বললাম, এটাগুলো কিন্তু ম্যাক্রোফেজের ভিতরে অর্থাৎ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সেলের ভিতরে ঢুকলো। এরপর এরা সার্কুলেটিং যে অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি লিভারে যাবে। বাকি পার্ট তো এখন আমি ডিটেইলে যাব না, এটা সময়ের ব্যাপার, আপনারা এটা খুব সুন্দরভাবে পড়বেন। আচ্ছা, এরপরে এখান থেকে ফেট অফ আরবিসি থেকে আপনি যে জিনিসটা একটু পড়তে হবে, সেটা হচ্ছে এখান থেকে জন্ডিসটা আপনারা একটু পড়বেন। হ্যাঁ, বিশেষ করে যে হেমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিস, তিনটার ভিতরে যে ডিফারেন্স, স্পেশালি যে পয়েন্টটা পড়বেন, কোনটাতে কোন ধরনের বিলিরুবিন ইনক্রিজ করবে, এবং ইউরিনারি যে এক্সক্রিশন যেটা আছে, কোনটাতে ইউরোবিলিনোজেন এক্সক্রিশন ইনক্রিজ করবে, কোনটাতে বিলিরুবিন পাস করবে, এই জিনিসগুলো একটু, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি তাহলে আরবিসি রিলেটেড মোটামুটি এতটুকু জানলে হবে। ও, আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে রেড সেল ইনডেক্স। হ্যাঁ, রেড সেল ইনডেক্স অবশ্যই অবশ্যই পড়তে হবে, এবং আপনাকে ভাইবা কার্ডের মধ্যে থাকে যে রেড সেল ইনডেক্স গুলো কি কি আছে। আপনারা জানেন এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এবং এইটার উপর এটার নরমাল ভ্যালু গুলো জানবেন, এবং এটার উপরে বেস করে যে মরফোলজিক্যাল এনিমিয়ার যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে সেটা পড়বেন উইথ এক্সাম্পল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এবং সেখান থেকে কিন্তু এই রেড সেল ইনডেক্স এর এই কথাগুলো চলে আসবে। সো এই টপিকসটা কোনোভাবেই যেন মিস না হয়। এছাড়া এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটাও আপনাকে পড়ে যেতে হবে। আচ্ছা, এখন আসি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি এর প্রথমে হচ্ছে টাইপস অফ ডাব্লিউবিসি বা ক্লাসিফিকেশন অফ ডাব্লিউবিসি। আপনারা জানেন যে গ্র্যানিউলস এবং গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইটের যেটা আছে, এটা বলবেন যে অনেক সময় জিজ্ঞেস করে যে কিসের বেসিসে এই ক্লাসিফিকেশনটা করলেন। এটা বলতে হবে যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ
গ্র্যানিউলস ইন দ্য সাইটোপ্লাজম। তো গ্র্যানুলোসাইট গুলোর নাম বললেন, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, অ্যাগ্রানুলোসাইটের এক্সাম্পল বললেন। আরেকটা জিনিস এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে পলিমরফ নিউক্লিয়ার লিউকোসাইট কোনগুলা, যদি বলে আপনাকে পলিমরফ নিউক্লিয়ার লিউকোসাইট কিছু নাম বলেন, তাহলে কোনটা বলবেন? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল বলবেন না লিম্ফোসাইট, মনোসাইট? লিম্ফোসাইট মনোসাইটের তো নিউক্লিয়াস পলিমরফ না, এটা হচ্ছে মনোনিউক্লিয়ার সিস্টেম। আর নিউট্রোফিল, ইওসিনোফিল দেখবেন যে নিউক্লিয়াসের মরফোলজি বিভিন্ন লোব, হ্যাঁ, কোনোটাতে বাইলোব, কোনোটা ট্রাইলোব, তার মানে এই যে নিউক্লিয়ার মরফোলজিটা ডিফারেন্ট, এই জন্য বলছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। ওকে, আচ্ছা। তো যাই হোক, ডাব্লিউবিসি ক্লাসিফিকেশনটা সুন্দর করে পড়লেন। এরপরে যেটা জানতে হবে, ডাব্লিউবিসির টোটাল কাউন্ট কত, ডিফারেন্সিয়াল কাউন্ট কত, ডিফারেন্সিয়াল কাউন্ট। এখন ডিফারেন্সিয়াল কাউন্ট বলতে কি বুঝেন, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ মিন বাই ডিফারেন্সিয়াল কাউন্ট। হ্যাঁ, ডিফারেন্সিয়াল কাউন্টটা কি? নাম্বার অফ ইজ ভ্যারাইটি অফ ডাব্লিউবিসি ইন 100 ডাব্লিউবিসি। আপনি যদি 100টা ডাব্লিউবিসি কাউন্ট করেন, তার ভিতরে কয়টা নিউট্রোফিল আছে, ইওসিনোফিল আছে, বেসোফিল, এই যে পার্সেন্টেজ করে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। সো ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে আপনি যখনই কাউন্ট গুলো বলবেন, এখান থেকে কিন্তু লিডিং কোশ্চেন করতে পারে যে নিউট্রোফিলিয়া কি জিনিস, নিউট্রোপেনিয়া কি জিনিস, কজ বলেন, ইওসিনোফিলিয়া, ইওসিনোপেনিয়ার কজ, হ্যাঁ, বেসোফিলিয়া কাকে বলে, লিম্ফোসাইটোসিস কি, লিম্ফোপেনিয়া কি, মনোসাইটোসিস কি, এগুলো একটু পড়বেন এবং অন্তত কিছু অল্প কিছু এদের এক্সাম্পল পড়ে যাবেন বা কজ পড়ে যাবেন। তবে সব মোস্ট কমনলি জিজ্ঞাসা করে কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বা নিউট্রোফিলিয়ার কজ খুব কমনলি জিজ্ঞাসা করেন। আপনারা জানেন যে ব্যাকটেরিয়াল পায়োজেনিক যে ব্যাকটেরিয়াল ইনফেকশনে খুব কমনলি এটা নিউট্রোফিলিয়া হয়। ওকে, সো এগুলো তার ভিতরে আমরা যাচ্ছি না, সময় খুব কম। এরপরে আপনি কি পড়বেন, যে ডাব্লিউবিসির ফাংশন, তাই না? ফাংশন এবং প্রপার্টিস, এখানে তো আর আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো ডাব্লিউবিসির ফাংশন আপনাকে অ্যাজ এ হোল ডাব্লিউবিসির ফাংশন জিজ্ঞাসা করতে পারে, অথবা আপনাকে সরাসরি বলতে পারে যে নিউট্রোফিলের ফাংশন বলেন, অথবা আপনাকে সরাসরি ম্যাক্রোফেজের ফাংশন বলতে পারে। হ্যাঁ, সো এটা একটু আলাদা করে পড়বেন। নিউট্রোফিলের ফাংশন আপনারা জানেন, অথবা আপনাকে বলতে পারে ফ্যাগোসাইটিক সেল কি কি আছে। এর ভিতরে যে ডাব্লিউবিসি গুলোর নাম বললেন, এর ভিতরে কোনটা কোনটা ফ্যাগোসাইটোসিস করতে পারে। তাই আমরা কি বলবো, যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, মনোসাইট ম্যাক্রোফেজ সিস্টেম। যা হোক, এখন যে জিনিসটা হচ্ছে ম্যাক্রোফেজের যদি ফাংশন বলে, তিনটা ফাংশন বলবেন। আপনারা জানেন যে এপিসি সেল হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাটছে, আর ফ্যাগোসাইটোসিস তো এটা সবাই বলতে পারবেন। আর সাথে কি করতে, সাইটোকাইন রিলিজ করতেছে, যে ইন্টারলিউকিন 1/6 টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর। ওকে, আচ্ছা। আর একটা জিনিস আপনারা ডাব্লিউবিসি থেকে এইবার একটু খেয়াল রাখবেন, যেহেতু করোনাকালীন সময়, হ্যাঁ, একটা প্যান্ডেমিক চলতেছে, ইনফেকশাস একটা এজেন্টের কারণে আমরা হাবুডুবু খাচ্ছি। সো এখানে আপনার বডি ডিফেন্স মেকানিজম অর্থাৎ ইমিউনিটি সম্পর্কে, ইমিউনিটি টপিকসটা সুন্দর করে এবার একটু পড়ে যাবেন। অ্যাটলিস্ট ইমিউনিটির ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কোনটা অ্যাক্টিভ ইমিউনিটি, কোনটা প্যাসিভ ইমিউনিটি, এই যে ভ্যাকসিন দিচ্ছে, হ্যাঁ, সো এই জিনিসগুলা জেনে যাবেন। সেল মেডিয়েটেড ইমিউনিটি কোন সেল দিবে, হিউমারাল ইমিউনিটি কোনটা দিবে। ওকে, এই জিনিসগুলো একটু পড়ে যাবেন। তার মানে ইমিউনিটিটা কিন্তু এবার একটু গুরুত্ব সহকারে পড়ে যাবেন। আচ্ছা, যা হোক। আর প্রপার্টিস তো আপনারা জানেন যে ডায়াপেডিসিস, অ্যামিবয়েড মুভমেন্ট, এগুলো পড়ে যাবেন, তেমন এখানে বলার কিছু নাই। কমন টপিকস এগুলো, কেমোট্যাক্সিস কি জিনিস এটা পড়বেন, হ্যাঁ, অপসোনাইজেশন কি জিনিস, আর ফ্যাগোসাইটোসিস তো মাস্ট পড়তেই হবে। ফ্যাগোসাইটোসিসের স্টেপ এবং কিলিং মেকানিজম। আচ্ছা, কিলিং মেকানিজম অনেক কিছু বলার দরকার নাই, আপনারা দুই ধরনের কিলিং বলতে হবে, অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং আর একটা হচ্ছে এনজাইমেটিক কিলিং। ওকে, তাহলে এই গেল হচ্ছে ডাব্লিউবিসি রিলেটেড পড়াশোনা। তারপরে কি আছে, আরবিসি গেল, ডাব্লিউবিসি, তারপরে আসেন প্লেটিলেট, তাই না? প্লেটিলেট, ওকে, অর্থাৎ এর সাথে চলে আসবে, প্লেটিলেটের সাথে চলে আসতেছে কি, হেমোস্টেসিস, এই প্রক্রিয়াটা।
সো প্লেটিলেটের যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে প্লেটিলেটের কাউন্টটা জানতে হবে। প্রথমেই আপনারা প্লেটিলেটের কাউন্ট জানবেন, থ্রম্বোসাইটোপেনিয়া কি জিনিস এই জিনিসটা জেনে নেবেন। ওকে, আচ্ছা এখন আসেন যে প্লেটিলেট থেকে কি কি সাবস্টেন্স রিলিজ হয় সেটা পড়বেন, আর প্লেটিলেটের ফাংশন। তো প্লেটিলেটের ফাংশন যখনই বলতে যাবেন শুরুতেই যখন বলবেন ইট হেল্পস ইন অল স্টেজ অফ হেমোস্ট্যাসিস, তখন কিন্তু আসলে কোশ্চেন ওই হেমোস্ট্যাসিসের দিকে চলে যাবে। ওকে, তো ডেফিনেটলি হেমোস্ট্যাসিসের যে ডেফিনেশনটা পড়বেন, হেমোস্ট্যাসিসের স্টেপ অবশ্যই সুন্দর করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আপনার প্লেটিলেট প্লাক ফরমেশনের মেকানিজমটা পড়তে হবে। দেন এখানে যে আপনারা জানেন যে থার্ড স্টেপ অফ হেমোস্ট্যাসিস যেটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন, কোয়াগুলেশনের থেকে অবশ্যই ডিটেল পড়তে হবে, বিশেষ করে কোয়াগুলেশন যে স্টেপ বা স্টেজগুলি আছে, কোয়াগুলেশন পাথওয়ে, ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক। এখানে কিন্তু ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক পাথওয়ে থেকে আপনাকে ভিতর থেকে কোশ্চেন করতে পারে, বা এই দুইটা পাথওয়ের মধ্যে ডিফারেন্সটা খুব সুন্দর করে পড়বেন, কোন পাথওয়েটা কোন ফ্যাক্টর দিয়ে শুরু হচ্ছে। ওকে, কোন পাথওয়েটা র্যাপিড, কোনটা স্লোলি অ্যাক্টিং। ওকে, তো এই দুইটা পাথওয়ে অবশ্যই খুব সুন্দরভাবে পড়বেন। আর প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর কি কি দিয়ে তৈরি হয় এটাও সুন্দর করে পড়বেন। আচ্ছা, এরপরে আপনার যে ব্লিডিং ডিসঅর্ডার, এখানে খুব যে কমনলি এভাবেই জিজ্ঞেস করা যে কমন কিছু ব্লিডিং ডিসঅর্ডারের নাম বলেন, তো সবাই আপনারা তো হেমোফিলিয়া, পারপুরা এটা বলবেন। তখন এই দুইটার মধ্যে ডিফারেন্স, হেমোফিলিয়া এবং পারপুরার মধ্যে ডিফারেন্স, এবং ব্লিডিং ডিসঅর্ডার অ্যাসেস করার জন্য যে স্ক্রিনিং টেস্টগুলি আছে সেগুলোর পড়বেন, কোনটাতে ব্লিডিং টাইম প্রলং হবে, কোনটাতে ক্লটিং টাইম প্রলং হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, কোন এমন এক্সাম্পল দেন যেখানে বোথ ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দুইটাই প্রলং হবে। হ্যাঁ, তখন সেটা আমরা কি বলতে পারি, ভন উইলিব্রান্ড ডিজিজের কথা বলতে পারি, তারপরে ডিআইসির কথা বলতে পারি। এখানে কিন্তু ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দুইটাই প্রলং হবে। যেখানে আপনার হেমোফিলিয়াতে শুধু কি হচ্ছে, এখানে যেহেতু ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, ক্লটিং টাইম প্রলং থাকবে কিন্তু ব্লিডিং টাইম নরমাল। বাট যেটা হচ্ছে প্লেটিলেট ডিসঅর্ডার যেমন পারপুরা, এক্ষেত্রে কি হবে, ব্লিডিং টাইমটা প্রলং হচ্ছে বাট ক্লটিং টাইম নরমাল থাকছে। সো এই জিনিসগুলা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে ক্লটিং টাইম প্রলঙ্গেশনে আরো কিছু কজ আছে, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে, লিভার ডিজিজ হলে। হ্যাঁ, সো এগুলো আশা করি আপনারা ডিটেইল পড়বেন। নেক্সট এই রিলেটেড পড়াশোনার পরে আপনার আছে হচ্ছে ব্লাড গ্রুপিং সিস্টেম, তাই না? সো ব্লাড গ্রুপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জায়গা, টিচাররা এখান থেকে প্রশ্ন করতে খুব পছন্দ করে। তো ব্লাড গ্রুপিং থেকে শুরুতে আপনি যেটা পড়বেন যে ব্লাড গ্রুপিং সিস্টেম কি কি আছে, হ্যাঁ, এর ভিতরে কোনটাকে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপিং সিস্টেম বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আপনাকে বলা হচ্ছে যে এই যে এবিও গ্রুপিং করা হচ্ছে এটা কিসের বেসিসে করা হচ্ছে, এবিও বা আরএইচ গ্রুপিং, এটা আপনারা জানেন অন দা basis of presence or absence of group specific antigen on red cell membrane। আচ্ছা, এখানে অনেক সময় টিচাররা করে কি যে এক্সামিনিতে বলে আপনার ব্লাড গ্রুপ কি, সে বলে তাহলে বলে আপনার অ্যান্টিজেন, তাহলে কি গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন কি আছে, অ্যান্টিজেনটা কোথায় আছে, তাহলে আপনার ব্লাডে অ্যান্টিবডি কি আছে, অ্যান্টিবডিটা কোথায় থাকে, এই জিনিসগুলো যদি এটা হচ্ছে আপনার কনসেপ্ট থাকলে আপনি উত্তর করতে পারবেন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, ল্যান্ডস্টেইনার লটা অবশ্যই আপনাকে পড়তে হবে। আর যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সেফ ব্লাড ট্রান্সফিউশন এনশিওর করার জন্য আপনি আগে কি করবেন, একটা বা একজনকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার আগে আপনি কি কি টেস্ট করবেন, হ্যাঁ, তাইলে আপনি অবশ্যই কি বলবেন, এবিও গ্রুপিং এবং আরএইচ টাইপিং করতে হবে, আপনাকে ক্রস ম্যাচিং করতে হবে, আপনাকে স্ক্রিনিং টেস্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আপনাকে ক্রস ম্যাচিং এটা কি জিনিস এটা আপনাকে প্রশ্ন করতে পারে যে ডোনারের কি, হ্যাঁ, এখানে আর রেসিপিয়েন্টের কোনটার ভিতরে এই যে ক্রস ম্যাচটা করা হচ্ছে। তারপরে স্ক্রিনিং টেস্টটা আপনি কোন কোন ডিজিজের জন্য স্ক্রিনিং করবেন এই এক্সাম্পল গুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা,
আর অনেক সময় টিচাররা এইভাবে প্রশ্ন করে, আচ্ছা ধরেন আমার কাছে ব্লাড গ্রুপ রিএজেন্ট নাই, তাহলে আমি এই তিনটার মধ্যে কোনটা করব? আমার কাছে যদি ব্লাড গ্রুপ করা রিএজেন্ট না থাকে, কিন্তু এমন একটা সিচুয়েশন আমাকে, যেমন যুদ্ধক্ষেত্রে একটা ট্রান্সফিউশন দিতে হবে, সেক্ষেত্রে আমরা ক্রস ম্যাচটা করতে পারি। ওকে, আচ্ছা, ক্রস ম্যাচ কেন করা হয় সেটাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যে আমরা তো ইউজুয়ালি যে গ্রুপিংটা করতেছি সেটা হচ্ছে মেজর যে অ্যান্টিজেন গুলা, সেটা আমরা ডিফারেন্সিয়েট করে আমরা গ্রুপিংটা করতেছি, কিন্তু এছাড়াও রেড সেল মেমব্রেনে অনেক মাইনর অ্যান্টিজেন থাকতে পারে, সেখানে মিসম্যাচ হয়ে কিন্তু রিঅ্যাকশন হতে পারে। এই জন্য এবিও গ্রুপিং আর এইচ টাইপিং করার পরেও আমরা আবার ডোনারের সেল এবং রিসিপিয়েন্টের প্লাজমার ভিতরে ক্রস ম্যাচ করে দেখি যে কোনো রিঅ্যাকশন হয় কিনা। আচ্ছা, এটা গেল। এখন আসেন ইনকম্পিটিবিলিটি। ইনকম্পিটিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে, যে ইনকম্পিটিবিলিটি কি ধরনের হইতে পারে। ইনকম্পিটিবিলিটি বলতে মিসম্যাচ বোঝাচ্ছে, তাই না? একটা হইতে পারে এবিও মিসম্যাচ, আর একটা হইতে পারে আরএইচ মিসম্যাচ। হ্যাঁ, তো আরএইচ মিসম্যাচ আর এবিও মিসম্যাচের যদি ইনকম্পিটিবিলিটি কখন হইতে পারে, যদি আপনি কাউকে ধরেন এক গ্রুপের ব্লাডে পারসনকে যদি আপনি ডিফারেন্ট গ্রুপ দেন, অথবা এটার ক্ষেত্রে এবিও মিসম্যাচ হতে পারে, তাই না? ধরেন এ গ্রুপ যারা আছে তাকে আপনি বি গ্রুপের ব্লাড দিলেন, বি গ্রুপকে আপনি এ গ্রুপের ব্লাড দিলেন। ওকে, তো এইভাবে এটা হচ্ছে এবিও ইনকম্পিটিবিলিটি। আরেকটা হচ্ছে আরএইচ, যদি নেগেটিভ কাউকে, নেগেটিভ গ্রুপের কাউকে যদি আপনি পজিটিভ, ধরুন বি নেগেটিভ, তাকে যদি আপনি বি পজিটিভ দেন, সেক্ষেত্রে কিন্তু আরএইচ ইনকম্পিটিবিলিটি হতে পারে। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, আর ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, এটা আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে আরএইচ ইনকম্পিটিবিলিটি অ্যাডাল্টের ক্ষেত্রে তো নেগেটিভ কে পজিটিভ দিলে এটা হতে পারে, তবে আরএইচ ইনকম্পিটিবিলিটি এক্সাম্পল আপনারা সবাই জানেন যে ফিটালে যে কমপ্লিকেশন হতে পারে ফিটাসে, সেটা আছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সো এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি জিনিস, কেন হবে, হ্যাঁ, এবং কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এইটা খুব কমনলি আস্কড কোশ্চেন, এই দিকে খেয়াল রাখবেন। আর যদি আপনাকে গ্রুপ থেকে সবচেয়ে কমন যে কোশ্চেন, যে ব্লাড গ্রুপের যে হ্যাজার্ড, সরি আপনার ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড, ট্রান্সফিউশনের যে হ্যাজার্ড পড়বেন, ম্যাচ ট্রান্সফিউশনের হ্যাজার্ড পড়বেন এবং মিসম্যাচ ট্রান্সফিউশনের হ্যাজার্ড পড়বেন, এবং মিসম্যাচের ক্ষেত্রে অ্যাকিউট কিডনি শাটডাউনের যে মেকানিজম আছে এইটা একটু পড়বেন। ওকে, তাহলে এই তো গেল মোটামুটি। তাহলে ব্লাড গেল, এখনো তো কার্ডিওভাস্কুলার সিস্টেমটা বাকি থেকে গেল। আসলে লম্বা সময় দরকার, এগুলো তো ছোট চ্যাপ্টার না। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমি খুব সংক্ষেপে বলি, যে এখান থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যদি আপনি পরীক্ষায় খেয়াল করেন, বেশিরভাগই কোশ্চেন আপনার প্রপার্টিস থেকে কোশ্চেন পড়তে পারে। কার্ডিয়াক মাসেলের যে প্রপার্টিস গুলা পড়বেন, এর ভিতরে কোনগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, কোনগুলা মেকানিক্যাল প্রপার্টিস, এবং স্পেশালি আপনাকে স্পেসিফিক্যালি এখান থেকে কোন একটা প্রপার্টিস নিয়ে জিজ্ঞাসা করা হইতে পারে। তার ভিতরে বেশিরভাগই সময় যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল, অল আর নান ল, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করে। আর হচ্ছে যে কন্ডাক্টিভিটির যে কন্ডাকশন যে পাথওয়েটা আছে সেটা খুব কমনলি জিজ্ঞাসা করা হয়। ওকে, তারপরে আপনার যে জাংশনাল অথবা কন্ডাক্টিং সিস্টেমের যে পার্টগুলি আছে সেগুলো বলবেন। এসএ নোটকে কেন পেসমেকার বলা হচ্ছে সেইটার কারণ, এটা খুব কমনলি জিজ্ঞাসা করা হয়। এরপরে খেয়াল করেন কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আপনাকে খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন কার্ডিয়াক সাইকেলের ডেফিনেশন, কার্ডিয়াক সাইকেল টাইমের ডেফিনেশন, হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, ভেনাস রিটার্ন, তারপরে ইজেকশন ফ্র্যাকশন, ইডিভি, ইএসভি, এগুলো খুব কমনলি এই ডেফিনেশন গুলো পারতেই হবে। তো আগে এইগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। এভিনোডাল ডিলে, আপনার ওখান থেকে কন্ডাক্টিভ টিস্যু থেকে এভিনোডাল ডিলে, এটা খুবই ইম্পর্টেন্ট, এভিনোডাল ডিলের ইম্পর্টেন্স এগুলি পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন কার্ডিয়াক সাইকেলের তো আপনি ডেফিনেশনটা পড়বেন। এখন কার্ডিয়াক সাইকেল টাইমের সাথে হার্ট রেটের রিলেশন কি, অর্থাৎ হার্ট রেট বাড়লে কার্ডিয়াক সাইকেল টাইম কমবে না বাড়বে। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন করে যে হার্ট রেট বাড়লে তো কার্ডিয়াক সাইকেল টাইম কমে যাবে, যে এখানে ইনভার্স রিলেশনশিপ।
এখন কথা হচ্ছে টাইমটা, কোন টাইমটা কমবে, সিস্টোলের টাইম কমবে না ডায়াস্টোলের টাইমটা কমবে? কারণ সিস্টোল ডায়াস্টোল মিলেই তো কার্ডিয়াক সাইকেল, তাই না? দুইটা মিলেই তো কার্ডিয়াক সাইকেল টাইম আসবে। তাহলে আপনাকে যদি এভাবে প্রশ্ন করে, আচ্ছা ধরেন হার্ট রেট অনেক বেশি, ধরেন হার্ট রেট 150-এর উপরে চলে গেছে, এখন তো কার্ডিয়াক সাইকেল টাইম ডেফিনেটলি কমে যাবে। তাহলে এখানে কোনটা টাইমটা মেইনলি এফেক্টেড হবে, সিস্টোলের টাইম না ডায়াস্টোলের টাইম? তাহলে উত্তরটা কি হবে? ডায়াস্টোল। কারণ আপনারা জানেন যে সিস্টোল যেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই সময় তো রি এক্সাইটেশন হয় না, হইলে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডে হবে। ওকে, সো এই জন্য সিস্টোলটা এফেক্টেড হবে না, হইলে ডায়াস্টোলের টাইম কমে আসবে। তো এইভাবে ছোট ছোট ভিতরের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর কার্ডিয়াক সাইকেলের যে ডিফারেন্ট ফেজ গুলি আছে, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল স্পেশালি, এবং এটার সাথে যে আপনার হার্ট সাউন্ডের যে রিলেশনটা, কোন ফেজে কোন হার্ট সাউন্ড হচ্ছে, কেন হচ্ছে, এই জন্য এইখান থেকেই পড়ে ফেলবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন যে এখন আমরা চলে যাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এগুলো বললাম যে কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস বলে অনলি দুইটা, স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট। এখন এখানে কথা বলতে গেলে আপনার ইডিভি, ইএসভি চলে আসবে, এই ডেফিনেশন গুলো চলে আসবে। ওকে, ইজেকশন ফ্র্যাকশন এটা চলে আসবে। তারপরে আপনার ভেনাস রিটার্নটা পড়লেন। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে খুব গুরুত্বপূর্ণ যে টপিকটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার। খুবই খুবই কমনলি এটা দেখবেন যে আপনার কার্ডিও এটার ফ্রিকোয়েন্সিটা বেশি। সো ব্লাড প্রেশারের ডেফিনেশন, হ্যাঁ, ব্লাড প্রেশারের ইকুয়েশনটা না বলতে পারলে কিন্তু এক্সামিনাররা মাইন্ড করে। হ্যাঁ, ইকুয়েশনটা সুন্দর করে পড়বেন, এবং ব্লাড প্রেশারের যে টাইপস গুলি আছে এবং সেটা নরমাল ভ্যালু অবশ্যই পড়বেন, কোনটা ক্যালকুলেটেড ভ্যালু, আর কোনটা মেজার্ড ভ্যালু। সিস্টোলিক ডায়াস্টোলিক ডাইরেক্টলি আমরা মেজার করতেছি, কিন্তু পালস প্রেশার আর মিন প্রেশার এটা তো আমরা কি করতেছি, ক্যালকুলেশন করে বের করতেছি, তাই না? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। পালস প্রেশারের ইম্পর্টেন্স, মিন প্রেশারের ইম্পর্টেন্স, এগুলো খুব ভালো করে পড়বেন। আর ব্লাড প্রেশারের যে রেগুলেটরি সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার কোশ্চেনের মেইন জায়গা, যে এখানে যে শর্ট টার্ম রেগুলেটরি মেকানিজম, বিশেষ করে আপনার ব্যারো রিসিপ্টর মেকানিজমটা সুন্দর করে পড়বেন, কেমো রিসিপ্টর মেকানিজমটা পড়বেন। আর লং টার্মের ভিতরে যেটা রেনিন এনজিওটেনসিন যে মেকানিজম আছে, রেনিন এনজিওটেনসিন অ্যালোস্টোন সিস্টেম, এটা খুব সুন্দর করে পড়বেন। ওকে, আচ্ছা, বা অনেক সময় এইভাবে জিজ্ঞেস করতেছে মোমেন্ট টু মোমেন্ট সবসময় যে কোন মেকানিজমটা কাজ করতেছে, মোমেন্ট টু মোমেন্ট, তাইলে কি ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম, অথবা প্রেসার বাফার সিস্টেম বলা হচ্ছে কোন মেকানিজমকে। সো এইগুলা কিন্তু এই রেগুলেটরি সিস্টেম থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আপনি ফেস করবেন। সো এই জায়গাটা ভালো করে পড়বেন। আচ্ছা, আর হার্ট রেট অবশ্যই এটা তো ডেফিনেশন সোজা, আপনার এখান থেকে চলে আসবে ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়ার কজ, ব্রাডিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল কিছু কজ, প্যাথোলজিক্যাল কজ, এইটা পড়বেন। ওকে, তারপরে আপনার কি আছে, হার্ট রেট গেল, এরপরে আপনার হার্ট ব্লক, হার্ট ব্লকের ডেফিনেশন পড়বেন, এবং কমন সাইট অফ হার্ট ব্লক এবং এভি ব্লকের যে টাইপগুলি আছে সেটা পড়বেন, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এবং সেটার সাথে ইসিজি চেঞ্জটা কি হয় সেটা অবশ্যই মনে রাখবেন। আর হার্ট সাউন্ড, সেটা তো বললাম যে কার্ডিয়াক সাইকেলের সাথে কোনটা কখন হচ্ছে, এখানে হার্ট সাউন্ড প্রোডাকশনের বেসিসটা পড়বেন। এটা গাইটনে খুব সুন্দর করে কয়টা পয়েন্ট দেওয়া আছে, সেভাবে বলতে পারলে ভালো। যদি ফিজিওলজিক্যাল বেসিস অফ হার্ট সাউন্ড বলে অনেকে ধরেন বলেন যে ক্লোজার অফ দা এবি ভালভ, আসলে হার্ট এটা তো বেসিস না, এটা হচ্ছে কজ। বেসিস হচ্ছে এটা গাইডলাইনে খুব সুন্দর করে লেখা আছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাডেন ক্লোজার অফ দা টর্ড ভালভ, যেটার কারণে কি হবে, ভাইব্রেশন অফ দা ব্লাডটা ভাইব্রেশন হবে, ব্লাডটা ভালভে বাউন্স করে ব্যাকে যাবে এবং ব্লাডটা ভাইব্রেশন হবে, এবং ভাইব্রেশনের কারণে ভেন্ট্রিকুলার ওয়ালেও একটা ভাইব্রেশন হবে এবং মেজর গ্রেট ভেসেল গুলোতে ভাইব্রেশন হবে, আলটিমেটলি এই ভাইব্রেশনটা চেস্ট ওয়ালে ট্রান্সফার হবে। এটা হচ্ছে বেসিস। আর কজ বললে তখন আপনি ফার্স্ট হার্ট সাউন্ড বললেন যে ক্লোজার অফ দা এবি ভালভ, সেকেন্ড হার্ট সাউন্ড সেলুলার ভালভ। তো এটা একটু কোশ্চেনটা বুঝে আপনাদেরকে উত্তর দিতে হবে। ওকে, আচ্ছা,
আর কি আছে এখান থেকে আপনি ভেনাস রিটার্ন, ডেফিনেশন, ফ্যাক্টর গুলো, এগুলো কমন টপিক, এগুলো তো পড়বেনই। তারপরে আপনার ব্লাড ভেসেলের যে ফাংশনাল ক্লাসিফিকেশনটা আছে এইটা খুব সুন্দর করে পড়তে হবে এবং এক্সাম্পল সহকারে, এবং প্রত্যেকটার ফাংশন, বিশেষ করে এক্সচেঞ্জ ভেসেলের এক্সাম্পল, সেটার ফাংশন কি, রেজিস্ট্যান্স ভেসেল এক্সাম্পল, কেন আর্টারিওলকে মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয়, এই জিনিসগুলো মাস্ট। ভ্যাসোকনস্ট্রিক্টর, 5টা ভ্যাসোকনস্ট্রিক্টর, 5টা কমন ভ্যাসোডাইলেটরের নাম শিখে রাখবেন। এবং মাস্ট লাস্টলি আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শক, শকের ডেফিনেশন এবং শকের যে 4টা টাইপ, এই 4টা টাইপ উইথ কজেস, এইটা আপনাকে পড়তে হবে। এর ভিতরে হাইপোভলিউমিক শকটা খুব কমনলি কিন্তু জিজ্ঞেস করা হয়, হ্যাঁ। এবং ডিস্ট্রিবিউটিভ শকের মেকানিজমটা একটু মাথায় রাখবেন, যে পেরিফেরাল ভেসোডাইলেটেশনের কারণে ব্লাডটা পেরিফেরিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো শক গেল। এই তো মোটামুটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের যদি এই জিনিসগুলো পড়ে যান তাহলে আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, ব্লাড থেকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, হিমোগ্লোবিন টপিকটা আমি মনে হয় কমপ্লিটলি অমিট করে গেছি। সো বাট এটা তো খুব কমন টপিক, আপনারা পড়বেন ওখান থেকে, যে হিমোগ্লোবিনের টাইপ গুলো তো পড়তেন, টাইপ, ফাংশন, ফিজিওলজিক্যাল টাইপ, প্যাথোলজিক্যাল টাইপ, এভাবে করে পড়বেন। ঠিক আছে, তো যা হোক, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আর কিছু বাকি থাকলো নাকি? আমি তাড়াতাড়ি উইদিন 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আলোচনা। ও, যেটা হচ্ছে ইসিজি সম্পর্কে বলা হয় নাই, যে ইসিজিটা, হ্যাঁ, ভাইবাতে তো আর খুব বেশি কিছু জিজ্ঞেস করার সুযোগ নাই। সিজির ওয়েব গুলা পড়বেন এবং কোনটা ওয়েবের ইম্পর্টেন্স বা সেটা কেন তৈরি হচ্ছে, এবং এখানে বেশি একটু পিআর ইন্টারভেলটা সম্পর্কে ভালো করে পড়ে যাবেন, কারণ পিআর ইন্টারভেলের সাথে আপনি যখন হার্ট ব্লকের ওখানে ওই ফাইন্ডিংস গুলো বলবেন, যে প্রলং পিআর ইন্টারভেল, তাই না, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে হচ্ছে। সো পিআর ইন্টারভেল কি এবং পিআর ইন্টারভেলের ইম্পর্টেন্স, ওকে, এবং প্রত্যেকটা ওয়েবের যে ইন্টারপ্রিটেশন সেইটা একটু রাখবেন, সেটা অবশ্যই জেনে রাখবেন। তো এই গেল, আমার মনে হয় যদি এইগুলো টপিক আপনারা সুন্দরভাবে পড়ে যান পরীক্ষাটা ভালো হবে। তো জিপি, ব্লাড, সিভিএস, এইটা ছাড়াও আরো যে 2টা টপিক আছে, অর্থাৎ রেসপিরেটরি ফিজিওলজি এবং যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফিজিওলজি, এইটা নেক্সট সেশনে ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা শেষ করছি।